গল্প ক্যাকটাস। গল্পের দ্বিতীয় অংশ। রাইটার তানিয়া শেখ তানিস্ক। শেষ রাতের নিস্তব্ধতা ভেঙে খালা বেঘোরে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি শিয়রে বসে তাকে দেখছি। কি নিষ্পাপ মানবী মুখ, অথচ একটু আগেই বিধ্বংসী হয়ে উঠেছিল। খালা যা বলল সেসবের কি আদৌ কোনো ভিত্তি আছে? নাকি সব তার মাথা খারাপের বহিঃপ্রকাশ? আহনাফের সাথে তার সম্পর্ক স্বাভাবিক আপাতদৃষ্টিতে দেখলে, বাদ বাকি সবার সাথেও। তবে এমন কেন বলল খালা? এমনিতেই শরীর বেজায় খারাপ, তার উপর এত চিন্তা নিতে পারছি না। মাথার ব্যাকসাইড মনে হয় কেউ খামচি দিয়ে ধরেছে এমন অনুভূত হচ্ছে। বাইরে বেরিয়ে ওয়াশরুমে এলাম, শাওয়ার ছেড়ে দাঁড়িয়েছিলাম কতক্ষণ, হুঁশ নেই। যখন সেন্স ফিরল, বাথরুমের এক কোণে পড়ে আছি কাকভেজা হয়ে। বহু কষ্টে নিজেকে দাঁড় করিয়ে রুমে চলে এলাম। কাপড় ছেড়ে শুয়ে রইলাম খালার পাশে। কখন ভোর গড়িয়ে দুপুর হলো টেরও পেলাম না। খালা স্বাভাবিক মুখে বসে আছেন শিয়রে। আমাকে চোখ খুলতে দেখে বললেন, নীরা, এই নীরা, কেমন ঠেকেছে এখন? ভালো না খালা, চোখের সামনে আজরাইল দেখছি। মরার আগে একবার মাকে দেখতে ইচ্ছা করছে খুব। মা কি আসবে খালা? মৃদু স্বরে বললাম। খালার শীতল কোমল হাতটা আমার কপালে রাখল। বলল, সব ঠিক হইয়া যাইব, কান্দিস না। তোর মা বাপে কেমনে আইব? এরা তো হুমকি দিছে তোর লগে যোগাযোগ করলে তোরে মাইরা ফেলব। তোর মায় পরশুদিন আমার হাত ধইরা কি কান্দন। তোর বাপটাও শুকাইয়া গেছে চিন্তায় চিন্তায়। তুই এমনে ভাইঙ্গা পড়লে তাগো কি হইব? জোর রাখো মনে ছেড়ি, সময় ঠিক ঘুরব দেখিস। সেদিন চলনের লাইগা তো জোর লাগবো নাকি? ওঠ, কিছু খাইয়া ল। আমার কিছুই ভালো লাগে না খালা, মরে যেতে ইচ্ছা করে। তুমি ঠিক বলছিলে খালা, আমার আর কিছুই নাই অবশিষ্ট। আমি কি নিয়ে বাঁচব বলো? আমার মরাই উচিত খালা, মরাই উচিত। অসুস্থ আমি টেনে টেনে বললাম কান্নার সংমিশ্রণে। খালা ধমক দিল এবার। বলল, আমার কি মাথা ঠিক থাকে সবসময়? কি বলতে কি বইল্লা ফেলছি, সেটাই মনে ধইরা আছিস? কি নাই তোর মনে? জোর ছাড়া সবই আছে তোর। এত ছোট ভাবস কেন নিজেরে তুই? ফারদার এমন কথা মুখে আনবি তো চোপার মধ্যে দিমু একটা। উইঠা ব, খাওন লইয়া আইতাছি। খালা উঠে গিয়ে খাবার নিয়ে আসে আমার জন্য। আমি কিছুই খেতে পারলাম না, তরকারির গন্ধে বমি করে দিলাম। খালা উপায়ন্তর না দেখে ভাতে পানি মিশিয়ে চটকে মুখে তুলে দিল। এবার জোর করে কিছুটা খেয়ে নিলাম আমি। তবুও দুই গালের বেশি খেতেই পারলাম না। খালা বমি পরিষ্কার করে খাবার প্লেট উঠিয়ে চলে যাবে তখনই বললাম, গতকাল রাতে কি হয়েছিল তোমার খালা? খালা সচকিত হয়ে আমার দিকে তাকালো। আমি দুর্বলতায় ভালো করে তাকাতেও পারলাম না খালার দিকে। তবুও বুঝলাম খালা রেগে গেছে আমার কথা শুনে। খালা যেতে যেতে কঠিন গলায় ছোট্ট করে জবাব দিল, কিছুই না। রাফসান এক হাতে সিগারেট, অন্য হাতে ভার্জিনিয়া উলফের লেখা মিসেস ডালওয়ে নভেলটা পড়ছিল। গভীর মনোযোগের সাথে বইটি পড়ছিল রাফসান। সিগারেট পুড়ে পুড়ে অর্ধেক, তখন টেনে নিল এক নিঃশ্বাসে। নাসিক্যছিদ্র হয়ে ধোয়া কুণ্ডলি পাকিয়ে বাইরে বেরিয়ে এলো। সম্পূর্ণ ডুবে গিয়েছিল বইয়ের পাতায় সে। রাফসানের মনোযোগ ভঙ্গ হলো মায়ের আগমনে। কি করছিস বাবু? তেমন কিছুই না মা, এই একটা বই পড়ছিলাম। বসো। বইটা একপাশে রেখে মাকে বসতে বলল রাফসান। ততক্ষণে সিগারেটের শেষ অংশটুকু ফুঁকে অ্যাশট্রেতে ঠেসে নিভিয়ে ফেলল সে। রাহেলা বানু চোখ কপালে তুলে অ্যাশট্রের দিকে তাকিয়ে বলল, এত সিগারেট খেয়েছিস তুই? এত কেউ খায়? রাফসান জবাব দিল না, শুধু একচিলতে হেসে মায়ের কোলে মাথা রাখল। মায়ের হাতটা মাথার উপর রেখে বলল, একটা কথা বলি মা। বল। ছেলের চুলে বিলি কাটতে কাটতে জবাব দিলেন রাহেলা, আমরা কালই চলে যাব এখান থেকে। কেন? কিছু হয়েছে কি? রাফসান বলল, আমার এদের একটুও পছন্দ হয় না। এক প্রকার ঘৃণা হয় সবগুলোকে দেখলে। প্লিজ মা, চলো কালই চলে যাব।
তুমি ফুপিকে কিছু একটা বুঝিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, আমি বলবো আঞ্জুকে। তার আগে আমাকে এটা বল, কাল সারাদিন কিছু খেলি না কেন? খেয়েছি তো। বাইরে খেয়েছি। কেন? বাইরে খেলি কি কারণে? কত জোগাড়জান্তি করেছিল তোর জন্য, অথচ তুই ছিলিই না। রাতেও খেয়ে এলি। পছন্দ করিস না ভালো কথা, সেটা বুঝানোর প্রয়োজন কি? হাজার হোক মুরব্বি তো, এমন করাটা উচিত হয়নি তোর। রাহেলা বানু গম্ভীর মুখে বললেন। রাফসান এবারও জবাব দিল না। দুহাতে মাকে জড়িয়ে মায়ের কোলে মুখ লুকিয়ে নিল। রাহেলা ছেলের নিরুত্তরে মনে মনে রাগ করলেন। তিনি জানেন রাফসান যা বলতে চাইবে না। হাজার জোর করলেও সে বলবে না। মাঝে মাঝে ছেলের এমন ঘাড়তোত্তারামি স্বভাবে দারুণ বিরক্ত হন তিনি। অনেক সময় রাগ প্রকাশ করলেও এখন করলেন না। চুপ রইল মা ছেলে দুজনই। আজ যেতে চেয়েও যাওয়া হলো না রাফসানের। সকাল থেকেই ঝড়বৃষ্টি হচ্ছে। রাফসান করিডোরে হেলান দিয়ে সিগারেট টানছিল। সেই সময় একটা বাইক এসে থামল বাড়ি সংলগ্ন সরু রাস্তাটায়। কালো নীল মিশেলের বাইকটা রাফসান আগেও দেখেছে। হ্যাঁ, সেই অগ্নিশিখা মুগ্ধ কন্যার বাইক। কিন্তু এখানে থামল কেন? মেহের গোপন সূত্রে অবশেষে জানতে পেয়েছে মেয়েটির ঠিকানা। এই সেই বাড়ি। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে ছুটে এসেছে সে এই বাড়িতে। আজই ভেতরে যাবে না, আগে শিওর হতে হবে তাকে। এই বাড়ি সেই বাড়ি কিনা। হেলমেট খুলে পরনের ওয়াটারপ্রুফ জ্যাকেটের হুডি পরে নিল মেহের। প্রচণ্ড বৃষ্টি মাথায় করে বাইক থেকে নামল। সতর্কতার সাথে ঘুরে ঘুরে দেখছিল প্রাচীরে ঘেরা বাড়িটি। তখনই চোখে পড়ল দোতলায় দাঁড়ানো পুরুষটিকে। বৃষ্টি তোরে দূরের মানুষটাকে ঠিকমতো দেখতে পেল না মেহের। লোকটা তার দিকেই তাকিয়ে আছে। পাছে সকল শ্রম পণ্ডুর হবে ভেবে দ্রুত চলে যাওয়ার মনস্থির করল সে। বাইক দাঁড় করিয়ে অনেকটা দূর চলে এসেছিল মেহের। দ্রুত পা চালিয়ে বাইকের কাছে এসে ফের বৃষ্টি মধ্যে পিটপিটিয়ে উপরে তাকায় মেহের। না, লোকটি সেখানে আর নেই। যাক বাবা, স্বস্তির নিঃশ্বাস ফেলে বাইকে চড়ে বসল মেহের। নেক্সট টাইম আরেকটু প্রস্তুতি নিয়ে আসতে হবে এখানে। হ্যালো মিস লেডি জেমস বন্ড। এই তো এলেন। এখনই চলে যাচ্ছেন যে? সবেমাত্র বাইক স্টার্ট দেবে তখনই পেছনে থেকে সেই লোকটি কথা বলে উঠল। মেহের ভয় না পেলেও ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে গেল। একটু অদূরে ছাতা মাথায় দাঁড়ানো পুরুষটির আপাদমস্তক দেখে নিল এক লহমায়। সুপুরুষ বলতে যা বোঝায় লোকটা তাই। বাহ্যিক রূপের এমন অনেক সুপুরুষই মেহের দেখেছে জীবনে, যাদের বাহ্যিক রূপটাই শুধু সুন্দর, ভেতরটা ভয়ঙ্কর অসুন্দরে ভরা। আর কে জানে এই সেই রেপিস্ট হয়তো। মেহের রাফসানকে অগ্রাহ্য করে বাইক স্টার্ট দিল। বাইকের ভটভট শব্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। রাফসান ছাতা মাথায় করে একদম বাইকের সম্মুখে দাঁড়িয়েছে। ঠোঁটে তার ভুবন ভোলানোর মুচকি হাসি। ভুবন ভুললেও মেহের এই মুহূর্তে ভুলল না। বেশ রাগী গলায় বলল, সমস্যা কি আপনা? পথ আগলে দাঁড়িয়েছেন কেন? ভয় পেলেন নাকি? রাফসান বলল, মেহের কাউকে ভয় টয় পায় না। পথ ছাড়ুন। রেগে গেলেন দেখছি। রাগার কথায় নয় কি? ওহ, আপনার কি ধারণা ছিল আমি লালালালা করব আপনার প্রেমে পড়ে? বিমুগ্ধ হয়ে তাকিয়ে থাকব আপনার দিকে। তারপর আমাদের মধ্যে হিহি হাহা হবে আর সবশেষে ভালোবাসা কাছে আসা, তাই না? মেহের কটমট করে তাকায়। রাফসানের খুব হাসি পেল এবার। কোনোমতে হাসি সংবরণ করে বলল, এমনটা হলে কি দোষের কিছু হবে? ওই মিয়া ফাজলামি করেন? সরুন বলছি, নয়তো মেরে মুখের নকশা পাল্টে দেব। ক্যারাটেতে ব্ল্যাক বেল্টধারী আমি, সো ভালোই ভালোই সটকে পড়ুন। মেহের বাইকের সামনের চাকা এঁকেবেঁকে রাফসানের পায়ের উপর উঠিয়ে দিয়েছিল প্রায়। রাফসান চট করে পিছিয়ে বলে, আরে আরে করছেন কি? আমি জাস্ট ফান করছিলাম। রিল্যাক্স মিস লেডি জেমস বন্ড। রিল্যাক্স। রিল্যাক্স মাই গাড়ির চাকা। ওই মিয়া কে আপনি? বিআই না আমার দুলাভাই? কোনোটাই না। তাহলে ফান করতে আসেন কোন অধিকারে?
নাকি মেয়ে মানুষ দেখলে ফান করতে মন চায়? আপনার তো চারিত্রিক সমস্যা আছে দেখছি। আপনি দেখছি মিসআন্ডারস্ট্যান্ড। এতটাও পুরুষ বিদ্বেষী হওয়া উচিত নয় ম্যাডাম। আর সবাইকে এক কাতারে তুলে ভুল বুঝাটাও ভারী অন্যায়। কোনো ভুলটুল বুঝছি না। আপনি মিয়া সুযোগবাদী নারী শিকারী। পথ ছাড়ুন, নয়তো একদম। মেহের রেগে ঘুষি তুলে বলে। রাফসান দীর্ঘশ্বাস ছেড়ে কপাল চুলকে বলে, আপনি দেখছি সাংঘাতিক ডেঞ্জারাস মেয়ে। আচ্ছা যা হোক, যেটা জিজ্ঞেস করতে এসেছি করে ফেলি। নয়তো ঘুষি টুসি মেরেও দিতে পারেন। দ্রুত বলুন, মেয়েটিকে খুঁজে পেয়েছেন? রাফসানের প্রশ্ন শুনে মেহের চমকে যায়। ভ্রুকুটি করে বলে, কোন মেয়ে? ওই যে উইদিন থানায় যার ঠিকানা খুঁজতে গিয়েছিলেন। কনস্টেবলের সাথে তর্ক করতে দেখেছিলাম সেদিন আপনাকে মেয়েটার ব্যাপারটা নিয়ে। আর আজ এখানে দেখলাম। ভাবলাম জিজ্ঞেস করি মেয়েটার ব্যাপারে। বাই দা ওয়ে আমি মোটেও খারাপ প্রকৃতির পুরুষ নই। আমি রাফসান আহমেদ। পেশায় একজন ব্যারিস্টার। থাকি চিটাগং আর এটা হলো আমার ফুপার বাড়ি। এখনো নিশ্চয়ই আগের ধারণাটাই পোষণ করবেন না আমার সম্পর্কে আশা করি। নাকি করবেন? রাফসান ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। মেহের কিছুটা বিব্রতবোধ করল। হাসার বৃথা চেষ্টা করে বলল, আম সরি। বাদ দোষটা কিন্তু আপনারই ছিল। ওভাবে মজা কেন করলেন? আসলে আমার পেশাটাই এমন যে সবাইকে সন্দেহের চোখে দেখি। তার উপর আজকাল কি হচ্ছে মেয়েদের সাথে নিশ্চয়ই জ্ঞান রাখেন। ইটস ওকে। আম সরি অলসো। আসলে আপনার পার্সোনালিটি প্রথমবার দেখেই মুগ্ধ আমি। কারণ আপনার মতো স্ট্রেইট ফরওয়ার্ড কিছুটা আমিও। নিজের মতো একজনকে দেখে পরিচিত হওয়ার লোভ দমন করে রাখতে পারলাম না। সেদিন মিস করলেও আজ আবার আপনাকে চোখের সামনে পেয়ে কথা না বলে ছাড়তে ইচ্ছা করল না। তাই মোজাচ্ছলে পরিচিত হতে চাইলাম, এটা নিশ্চয়ই দোষের নয়। রাফসান চোখ ছোট করে বলে। মেহের ঠোঁট টিপে হেসে বলে, দোষের আবার দোষের না। সেটা কেমন? মেহের কিছু বলবে তার আগেই রাফসান বলে, এই যা, এমন ঝুম বৃষ্টিতে দাঁড়িয়ে রেখেছি আপনাকে। যদি কিছু মনে না করেন তো প্লিজ কাম ইনসাইড। ভয় নেই, বাড়িশুদ্ধ লোক আছে, যদিও জানি ভয় টয় মিস লেডি জেমস বন্ড মোটেও পায় না। রাফসান মেহের চোখাচোখি করে সশব্দে হেসে ওঠে। মেহের হাসতে হাসতেই বলে, আপনার মতো স্পেশাল ব্যারিস্টার সাহেবের আতিথ্য বাতিল করে পড়ে আফসোস করতে চাই না। চলুন যাওয়া যাক। রাফসান ছাতাটা এগিয়ে নিয়ে পাশাপাশি হাঁটছে মেহেরের। যেতে যেতেই রাফসান জিজ্ঞেস করল, মেয়েটার কি কোনো খোঁজ পেলেন? মেহের সত্যিটা বলল না। সে নিজে এত সহজে রাফসানের আতিথ্য গ্রহণ করেছে শুধুমাত্র এ বাড়ির সত্যটা জানতে। রাফসান সেধে এসে পরিচিত হয়ে ভালোই হয়েছে। তবে কিছু কনফিউশনও কাজ করছে মেহেরের ভেতর। নিজের ভাবনা চিন্তা একপাশ করে রাফসানকে জবাবের অপেক্ষায় না রেখে মেহের বলল, না পাইনি। তবে খোঁজ চলছে। হেল্প লাগলে বলবেন। আসলে আপনার সাথে যেচে পরিচিত হওয়ার এটাও একটা কারণ। মেয়েটার জন্য কেন যেন প্রচণ্ড খারাপ লাগা অনুভব করছি সেদিন বিষয়টা জানার পর থেকে। রাফসানকে গম্ভীর দেখালো এই মুহূর্তে। আমি তো ভেবেছিলাম আমার উপর ইমপ্রেস হয়ে পরিচিত হয়েছেন বুঝি, এখন দেখছি ব্যাপারটা ভিন্ন। মেহের কিছুটা মজা করে বলল, ব্যাপারটা তেমন হলে কি খুশি হতেন? খুশি আর হতে পারলাম কই? আপনি তো সব খুশি মাটি করে দিলেন। ভারী হিংসুটে মেয়ে দেখছি আপনি। তাই নাকি? মেহের চমকিত হওয়ার ভান করল। অবশ্যই। রাফসান হেসে বলল, হবই বা না কেন বলেন? নারী বলে কথা। নারী কখনোই আপন ভালোবাসার পুরুষের ভাগ দেয় না। আফসোস তেমন নারীর ভালোবাসা হতে পারলাম না এখন পর্যন্ত। এখন পর্যন্ত? মেহের চোখ ছোট করে তাকিয়ে মুচকি হাসে। রাফসান দৃষ্টি সামনে রেখে বলে, বললাম তো ওটা জাস্ট ইমপ্রেস। ইমপ্রেস আর প্রেমে পড়া কিন্তু এক নয় ম্যাডাম। দুটো ভিন্ন। ইসস, ব্যাড লাক। মেহের আবারও হাসে। রাফসান এবার লজ্জা পায় কিছুটা।
দুজনে কথা বলতে বলতে বাড়ির ভেতরে চলে আসে। রাফসান ফুপি এবং মায়ের সাথে মেহেরকে পরিচয় করিয়ে দেয়। পরিচয় পর্বে রাফসান মেহেরকে ফ্রেন্ড বলে পরিচয় দেয় সবার সামনে। মেহেরও নির্দ্বিধায় স্বীকার করে রাফসানের বন্ধুত্ব। রাফসানকে এইটুকু সময়ই দারুণ লেগেছে তার। বন্ধুত্ব অস্বীকার করার প্রশ্নই ওঠে না। তার উপর কথা বলতে বলতে জানতে পেরেছে মেহের রাফসানের কলেজ ফ্রেন্ডের কাজিন, বয়সের দিক দিয়েও অনেকটা কাছাকাছি এজে তারা। সুতরাং অল্প সময়ের মধ্যেই ভালো একটা সম্পর্ক তৈরি হলো দুজনের মধ্যে। রাহেলা বানু আড়াল থেকে একধ্যানে দেখে যাচ্ছে মেহেরকে। মেয়েটাকে তার বেশ মনে ধরেছে। তার উপর তার ছেলে যেভাবে হেসে হেসে কথা বলছে, তার পোক্ত বিশ্বাস তার ছেলেও এই মেয়েকে পছন্দ করেছে। রাহেলা বানুর আনন্দ দেখে কে আর। তার ছেলে অবশেষে সংসারী হবে। নাতি পুতিতে ঘর ভরে যাবে। তার সকল আশা পূর্ণ হতে যাচ্ছে অতি শীঘ্রই বুঝি। নীরার শয্যাশায়ী হওয়ার কথা শোনার পর থেকেই চটেছে আঞ্জু। এই নীরা এ বাড়ি আসার পর অবধি অসুস্থ। এমন শুয়ারা কেন সে? তারাও তো বউ হয়ে এসেছে এ বাড়ি। একটা বাড়ির বউ হয়ে টিকে যাওয়া এত সহজ? আঞ্জু জীবনে প্লেটটা পর্যন্ত ধুয়ে খেত না। এ বাড়ি এসে তাকে রান্না ঘর মোছা সব করতে হয়েছে। তাই কি সে অমন রোগা পটকা হয়ে দিনরাত বিছানায় পড়ে থাকত নাকি? আফনাফের কর্মকাণ্ডে বেজায় নাখোশ আঞ্জু। বাপটা যেমন মেয়ে মানুষ দেখলে ছোক ছোক করত, ছেলেটাও অমন করে। ওকিন্নি ফকিন্নি বাছে না। যারে পায়ে হামলা পড়ছে তো পড়ছে, বউ করার কি দরকার? এই মেয়ের কিছুই আঞ্জুর পছন্দ না। বিয়ে হয়েছে অথচ তার ছেলের প্রতি বিন্দুমাত্র মোহাব্বত দেখে নিশে সারাদিন মুখটা আধার করে রাখে। স্বামীরা হাজার বদ হোক সেটা সই চলতে হবে। চলতে চলতে একদিন সব ঠিক হয়ে যাবে। সংসার ধর্মে ধৈর্য হচ্ছে খুঁটি। ধৈর্যের বালাই নেই, আবার একটুর থেকে একটু হলেই অসুস্থ হয়ে পড়ে মরছে। এই মেয়েকে বউ করে রাখা যাবে না। আহনাফকে কানপ্রা টানপ্রা যা দেওয়ার দিয়ে জলদি বিদায় করতে হবে। এমন রোগা শরীরের বউ সংসারের জন্য অলক্ষণে। অলক্ষণে বউ ঘরে পুষে সংসারের অমঙ্গল করবে এমন বোকা আঞ্জু না। সবচেয়ে ভালো হয় এই যাত্রায় নীরা মরে গেলে। ভালোই ভালোই আপদ বিদায় হলে আঞ্জু ফকির খাওয়াবে বলে মানত করে। রাফসানের রুমে বসে গরম চায় চুমুক দিয়ে জানালার বাইরের বৃষ্টি উপভোগ করছিল মেহের। 28 বছরের জীবন তাকে অনেক কিছু দিয়েছে, যেমন তেমনই কেড়েও নিয়েছে। আজ সে সফল সাংবাদিক। তাছাড়া টুকিটাকি লেখালেখিও করে সমাজের নানা অসঙ্গতি নিয়ে। শারমিন বলছিল একটা উপন্যাস লিখতে, এবার উপন্যাসের জন্য কাহিনী ভাবছে। তারপর থেকেই বান্ধবী এবং রুমমেট শারমিনের কথা মনে পড়তেই সোজা হয়ে বসে মেহের। রাফসানের সাথে আড্ডায় মেতে সে আসল উদ্দেশ্যেই ভুলে বসেছিল এতক্ষণ। এই বাড়ি আসার উদ্দেশ্যে তো নীরা। তাকে তো খুঁজতে হবে আমাকে। না জানি মেয়েটা কি অবস্থায় আছে। শারমিনকে দেওয়া কথা আমাকে যে রাখতেই হবে। মেহের চায়ের কাপটা নামিয়ে রাখে সেন্টার টেবিলে। উঠে দাঁড়াতেই রাফসান রুমে ঢোকে। সরি, এতক্ষণ তোমাকে একলা বসিয়ে রেখেছি। রাফসান মৃদু হেসে বলল, ইটস ওকে। মেহেরকে চিন্তামগ্ন দেখে এগিয়ে এলো রাফসান। ভ্রুকুটি করে বলল, এনিথিং রং মেহের? ভাবছি বলবো কি না। তুমি তো এখন দূরের কেউ না। আরিফের ফ্রেন্ডস মানেই আমার ফ্রেন্ডস, তাছাড়া তুমি মানুষটা খুব ভালো। এত কম সময়ে ভালোর সার্টিফিকেট দিয়ে দিলে যে। মানুষকে চেনা কি এতই সহজ? একদম না, মানুষ আকাশের মতো। ক্ষণে ক্ষণে বদলায়। আকাশ পূর্বাভাস দিলেও মানুষ তেমনটা দেয় না। নিষ্ঠুরভাবে বদলে যায় হঠাৎ করেই। তুমিও বদলাবে। তবে সেই বদলানোটা আমি ঠিক ধরে নেব দেখো। আর শোনো ব্যারিস্টার সাহেব, মানুষ চিনতে পারা যেমন দুরূহ, ঠিক তেমনি আপন মানুষ চেনাটা মোটেও সময়সাপেক্ষ নয়। অন্তত তোমার ক্ষেত্রে তো নয়ই। মেহের বলল, যাক, অবশেষে কোনো নারীর আপন তো হলাম, এই বা কম কিসের? রাফসানের মুচকি হাসি দেখে মেহের হাসে। বলে, আমি কিন্তু এখনো ব্যাডলাকেই বসবাস করছি মি ব্যারিস্টার।
রাফসানকে কথার খোঁচা দিল। রাফসান কথা ঘুরিয়ে বলল, আচ্ছা তাহলে তোমার বায়োডাটাটা দিয়ে যাও। দুদিনের মধ্যেই যজ্ঞ গুড লাক খুঁজে তোমার হাতে তুলে দেব। তবুও নিজের কথা বলবেই না? কেমন নিষ্ঠুর তুমি ব্যারিস্টার। কপট রাগ দেখালো মেহের। নিষ্ঠুরতার অপবাদ দিয়ে আমাকে বদনাম করো না ললনা। শেষে বউ খুঁজে পাবো না। বেচারি আমার মা বউ দেখবে বলে কত বাসনা মনে বেঁধেছে। তোমার বদনামে তার সব বাসনা তছনছ হয়ে যাবে। মেহের চোখ ছোট করে তাকিয়ে ঠোঁট টিপে হাসছে। রাফসান সে দৃষ্টি উপেক্ষা করে গিয়ে বসল বিছানায়। মেহের সেখানে দাঁড়িয়ে দুহাত ভাঁজ করে বলল, আন্টিকে কি বলবো? তার ফিলিংস নিয়ে মজা করা হচ্ছে এখানে। কি বলবে মা? আচমকা রাহেলা বানুর রুমে প্রবেশে মেহের রাফসান দুজনই চোখাচোখি করে। দুটোকে চোখাচোখি করতে দেখে রাহেলা বানু ভ্রুকুটি করে ফের জিজ্ঞেস করে, কি হলো বললে না আমাকে কি বলবে? তোমার বউ খোঁজার মিশন নিয়ে কথা হচ্ছিল আমাদের মধ্যে। মেহেরকে ইতস্তত করতে দেখে রাফসান জবাব দিল, ওহ, আর বলিস না রে মা, ওর বিয়ের কথা। এত মেয়ে দেখালাম তবুও ওর পছন্দ হয় না। আল্লাহ জানে মৃত্যুর আগে ওর বিয়েটা দেখে যেতে পারবো কিনা। হাপিত্তেশ করতে করতে রাফসানের পাশে বসে রাহেলা বানু। মেহের রাফসানকে এক চোখ টিপে মা ছেলের মাঝে বসে পড়ে। রাহেলা বানুকে জড়িয়ে ধরে বলে, ডোন্ট ওয়ারি আন্টি। এতদিন আপনি একা যা পারেননি এখন আমরা দুজনে মিলে তা সম্ভব করব কি বলেন? আমার আর বলা না বলা রে মা। ওই তো মন থেকে রাজি হয় না। ব্যাপার কি, রাজি হও না কেন বিয়েতে? সেক্সুয়াল প্রবলেম টবলেম আছে নাকি? থাকলে বলো, কলিকাতা হারবাল অর্ডার করি। এক ফাইলই যথেষ্ট। রাফসানের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে ঠোঁট টিপে হাসে মেহের। রাফসান শোকড হয়ে বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে ওর দিকে। তা দেখে হাসতে হাসতে পেট ব্যথার উপক্রম মেহেরের। রাহেলা বানু অবাক চোখে দেখছে ছেলে এবং ছেলের হবু বউকে। এই মেয়েকেই তিনি ছেলের বউ বানিয়ে দম ছাড়বেন বলে মনে মনে প্রতিজ্ঞা করেন। তাতে দুনিয়া উলট পালট করা লাগলে তাও করবেন। এমন খোশ মেজাজি একটা বৌমা পেলে তার ঘর আলোয় আলোয় ভরে উঠবে। রাহেলা বানু দিবাস্বপ্ন দেখতে আরম্ভ করলেন ওদের দুজনকে পাশাপাশি দেখে। নিজেকে সামলে নিয়ে চাপা স্বরে বলে, এখন কিছু বললেই তো বলবে পুরুষ জাতের চরিত্রে দোষ আছে। তোমাদের বেলায় তো 7 খুন মাফ। মেয়ে বলে কথা হুমম। রাফসানের কথার ইঙ্গিত বুঝে লজ্জা পায় মেহের। সে ছেলেদের সাথে উঠাবসা করতে করতে বলেই গিয়েছিল সব কথা সব জায়গায় এবং সবার জন্য না। প্রসঙ্গে এড়াতে মুখ নিচু করে বলল, তুমি ব্যারিস্টার ভারী বেরসিক। যাও, কথা নেই তোমার সাথে। রাফসানের দিকে ভেঙচি কেটে রাহেলার কাঁধে মাথা রাখে মেহের। রাফসান উঠে জানালায় পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। রাহেলা পরম আদরে মেহেরের মাথায় হাত বুলিয়ে ছেলের নজর পর্যবেক্ষণ করে। তার ছেলে মেহেরকে দেখেই মুচকি হাসছে। রাহেলা পুনরায় হাজারটা স্বপ্ন বনে মেহের এবং রাফসানকে স্বামী স্ত্রী জ্ঞান করে। তিনজনে গল্প করার এক ফাঁকে রাহেলা মলিন মুখে বলল, আমার ননদ দুঃখ করছিল তোমাকে তেমন আদর আপ্যায়ন করতে পারল না বলে। বলি কি আজ রাতটা থেকে যাও। কাল কাজের মেয়েটা বোধ করি সুস্থ হয়ে যাবে। মেয়েটার হাতের রান্না দারুণ বুঝেছ। কাল বরং পিঠা পুলি বানাতে বলবো। না থাক আন্টি, আমি নেক্সট টাইম চিটাগং গেলে সেখানেই কিছু দিন বেরিয়ে আসব। অফিসিয়াল কাজে মাঝে মধ্যে ওই দিকটাই যাওয়া হয়। এবার না হয় আপনাদের উদ্দেশ্য করেই যাব। তা তো যাবে অবশ্যই, কিন্তু তোমাকে তেমন আদর যত্ন করতে পারলাম না আজ। এই নীরার অসুখ হওয়ার আর সময় পেল না। রাহেলা মুখ কালো করে বলল। নীরা নামটা শোনামাত্রই মেহের চমকিত হয়ে তাকায় রাহেলার দিকে। বিস্মিত হয়ে বলে, নীরা কে আন্টি? কে আবার? এই বাড়ির কাজের মেয়ে। ও কি গত মাস থেকে এখানে আছে? তাই তো বলল আঞ্জু। কেন বলো তো? মেহেরের উদ্বিগ্ন চেহারা দেখে রাহেলা বানুর সাথে সাথে রাফসানেরও কৌতূহল জন্মে। মেহের কোনোদিক খেয়াল না করে মোবাইলে অন করে। ঘরময় পায়চারি করছে মোবাইল কানে নিয়ে।
প্রচণ্ড অস্থির দেখাচ্ছে এই মুহূর্তে তাকে। যাকে মোবাইল করেছে সম্ভবত তাকে পাওয়া যাচ্ছে না। রাফসান এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে মেহের? মেহের মোবাইল কান থেকে নামিয়ে ঘুরে দাঁড়ায় রাফসানের দিকে। অস্থিরতা কিছুতেই কমছে না তার। রাফসানকে কি করে বলবে ভেবে পাচ্ছে না সে। এদিকে রাফসান এবং রাহেলা বানু তাকে অস্থির হতে দেখে চিন্তিত। মেহের ঠোঁট সরু করে শ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করে। পুরোপুরি শান্ত না হতে পারলেও সে থেমে থেমে সব খুলে বলে রাফসান এবং রাহেলা বানুকে। সব শুনে রাফসান থমকে যায় একেবারে। রাহেলা সুর টেনে বলে, তাই তো সেদিন অমন করে জবাব দিল আমাকে মেয়েটা। আহারে বেচারি, আমার তো সেদিনই সন্দেহ হয়েছিল ওর বিষয়ে। এই আঞ্জুর ছেলেটা এত হারে বজ্জাত। তা এখন কি করতে চাও তুমি? আন্টি, আমি বনানী থেকে এখানে এসেছি শুধুমাত্র নীরাকে উদ্ধার করব বলে। ওর আপন খালাতো বোন আমার রুমমেট প্লাস বান্ধবী। ওই আমাকে বলেছে নীরার বিষয়ে। খুব কাঁদছিল বোনের জন্য আমার বান্ধবীটা। আন্টি প্লিজ আমাকে হেল্প করুন। নিয়ে চলুন ওর কাছে। আমি কিভাবে? রাহেলা কথা সম্পূর্ণ না করেই রাফসানের দিকে তাকায়। রাফসানের যেন কোন হুঁশজ্ঞান নেই এই ক্ষণে। ভুল ধারণা পোষণ করে কিসব ভেবেছিল সে মেয়েটি সম্পর্কে। কত মন্দ কথায় না মনে মনে বলেছিল। সত্য যে এতটা বীভৎস হবে কে জানত? রাফসান যাকে না দেখেই যার কষ্টে কষ্ট অনুভব করছিল সে যে এই নীরায়। নীরা তার চোখের সম্মুখে অত্যাচারিত হলো, নিগৃহীত হলো আর সে কিনাছি। রাফসান অনুতপ্তের দহনে জ্বলছে। তারই আপনজন দ্বারা কোনো মেয়ে ধর্ষিত। প্রতিনিয়ত তাকে সতে হচ্ছে অমানসিক যন্ত্রণা। লজ্জা হলো আহনাফের কাজিন হওয়ায় আজ রাফসানের। দৃষ্টি জানালার বাইরে রেখে থমথমে গলায় মেহেরকে বলল, তুমি যা চাও তাই হবে মেহের। নীরা যদি তোমার সাথে যেতে চায় অবশ্যই যাবে। আমি সে ব্যবস্থা করে দেব, চলো। কিন্তু বাবু, তুমি কি কিছু বলতে চাও মা? যা খুশি বলো, আমি মেনে নেব। শুধু এই কাজে আমাকে বাধা দিও না মা। লজ্জায় আমার শীর্ণত হয়ে যাচ্ছে। এই লজ্জা কেন পেলাম আমি মা? কেন আহনাফের পাপ আমাকে লজ্জিত করল? অবশ্য আমারও তো কিছু দোষ আছে। আমিও দোষী নীরার কাছে। আজ সব দোষের বিচার হবে। কঠিন বিচার। মেহের। রাফসানের কঠিন দৃষ্টি, কঠিন গলার স্বর উপেক্ষা করার সাহস রাহেলা বানুর হল না, তিনি দমে গেলেন। রাফসান কালবিলম্ব না করে দ্রুত পায়ে বেরিয়ে এলো রুম ছেড়ে। পিছু পিছু মেহের এবং রাহেলা বানুও। আঞ্জু বসার ঘরে বসে পা তুলে টিভি দেখছিল। রাফসান সহ বাকি দুজনকে হন্তদন্ত হয়ে নিচে নামতে দেখে সোজা হয়ে বসলেন। কিছু জিজ্ঞেস করার সময় না দিয়ে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেল রাফসান। মেহের। আঞ্জু ভ্রুকুঞ্চিত করে রাহেলা দিকে তাকিয়ে রইল। রাহেলা ধীর পায়ে এগিয়ে এলো তার কাছে। আঞ্জুর কেমন কেমন যেন লাগছে এদের চোখের চাহনি। মনে খুট করে খোঁচা লাগলো কেন যেন। রাহেলা যত এগোচ্ছে ততই তার উদ্বেগ বাড়ছে। রাফসান জরিনা খালার রুমের বাইরেই দাঁড়িয়ে রইল। ভেতরে ঢুকে মেয়েটির মুখোমুখি হতে তার খুব বেশি অস্বস্তি লাগছে। অপরাধবোধ খুব করে ধরেছে তাকে। মেহের রাফসানের নীরব নিশ্চলতার কিছু একটা কারণ আন্দাজ করে ভেতরে ঢুকে গেল। নীরা দুহাতে পেট চেপে শুয়ে ছিল জবুথবু ভঙ্গিতে। মেহের ছুটে গিয়ে শিয়রে বসল। মৃদু স্বরে ডাকল, নীরু। নীরা পেট এবং মাথার যন্ত্রণায় চোখ বন্ধ করে দাঁত কামড়ে পড়েছিল বিছানায়। নীরু ডাকটা বহুদিন পর শুনে সচকিত হয়ে ঘাড় ফিরাল সে। যাকে দেখার আশা প্রায় নিভেই গিয়েছিল অবশেষে সে এসেছে তার কাছে। নীরার শুষ্ক, পাংশু চোখজোড়া অশ্রুটলুমল হয়ে উঠল। বহু কষ্টে বলল, মেহের আপু তুমি এসেছ? দুহাতে ভর দিয়ে বিছানা ছেড়ে উঠল সে। মেহেরকে দুচোখ ভরে দেখে গলা জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, তুমি এসেছ মেহের আপু? শারমিন আপু বলেছিল তুমি এসে নিয়ে যাবে আমাকে। তুমি কেন এলে না মেহের আপু? আমার তো সব শেষ। এরা আমাকে মৃত্যুর আগে আর ছাড়বে না।
আমাকে বাঁচাও আপু, আমাকে বাঁচাও। মেহেরের কণ্ঠ রোধ হয়ে গেল। একটা শব্দও সে বের করতে পারল না গলা দিয়ে। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে নীরাকে, কিন্তু পারছে না। অসার অসার লাগছে সবকিছু। এই নীরাকে খুঁজবে বলে তো সে আসেনি। এই নীরা তার চেনা নীরা নয়। এ যে অর্ধমৃত এক মেয়ে। তার একটু হেলায় নীরা আজ অর্ধমৃত। কেন আরো আগে এলো না সে? কেন? মেহের কাঁদছে। নীরাকে জড়িয়ে ধরে কাঁদছে। কাঁদছে দুজন, তবে বাইরে দাঁড়ানো মানুষটা শুধু একজনের কান্নায় ক্ষত বিক্ষত হচ্ছে। শূন্য আসমানে চেয়ে ভেতরটা পোড়াচ্ছে অদেখা রমণীর দুঃখের আগুনে। রাহেলার মুখে সকল কিছু শুনে আঞ্জুর মর্মর ধরধর অবস্থা। সে এমনিতেও ফুটবল চিত্তের মেয়েলোক। একমাত্র সন্তানের জীবনে আসন্ন বিপদ আজ করতে পেরে হাত পা ছেড়ে ফ্লোরে বসে পড়ল। দৃষ্টি জুড়ে আতঙ্ক, মনটায় ধুকপুকানি বাড়ছে। রাহেলা এগিয়ে এসে সান্ত্বনার বাণী শোনাতে লাগল। তাতে কিছুই হলো না। আঞ্জুর মাতৃত্ব অশনি সংকেত পেয়ে ভীত সন্ত্রস্ত। কোনো সান্ত্বনার বাণীতেই সে ভয় কাটবে না। আঞ্জু ফ্যাকাশে মুখে উঠে দাঁড়াল। রাহেলাকে এক প্রকার অগ্রাহ্য করে ছুটে গেল নিজের ঘরে। রাহেলা বেশ চিন্তিত। একদিকে তার ছেলে, অপরদিকে ননদের ছেলে। যাবে তো যাবে কোন দিকে? ছেলের পক্ষ নিতে গেলে আরেক বিপদ। নন্দাই রইস চৌধুরীকে সে হাড়ে হাড়ে চেনে। ভয়ানক নিষ্ঠুর একটা মানুষ রইস। স্বার্থের খাতিরে রাফসানের ক্ষতি করতে এক সেকেন্ডও ভাববে না সে। রাহেলা বিপদ মুক্তির দোয়া করতে করতে বাইরে বেরিয়ে এলো। নীরাকে তখনও বুকে জড়িয়ে রেখেছে মেহের। চোখের জল বিরতি দিয়ে দিয়ে গড়াচ্ছে দুজনের। শারমিনকে জানানো হয়েছে ঘণ্টা খানেকের মধ্যে সেও পৌঁছে যাবে এখানে। মেহের উঁচু গলায় বাইরে দাঁড়ানো রাফসানকে ভেতরে আসতে অনুরোধ করে। এক ডাকে রাফসান যেতে পারে না। পা দুটো ভারী অনুভব করছে সে। মেহেরের বারবার করা অনুরোধে অবশেষে ভেতরে ঢুকল রাফসান। রাফসানকে ভেতরে ঢুকতে দেখে ভয়, লজ্জায় কুঁকড়ে গেল নীরা। মেহের অভয় দিল, তবুও নীরা স্বাভাবিক হতে পারল না। তার চোখে পুরুষ মাত্রই এখন অমানুষ, পাষণ্ড। রাফসান স্থির চোখের তারায় নীরাকে দেখছে। তখনই তার মনে পড়ল এই মেয়েকে আগেও দেখেছে সে। তবে আধো আধোভাবে, ওই তো যেদিন এ বাড়ি এলো, এই মেয়েই তো সিঁড়িতে দাঁড়িয়ে তাকিয়েছিল। রাফসান আহনাফের ক্রূর দৃষ্টি অনুসরণ করেই সেদিন ঘুরে তাকিয়েছিল নীরার দিকে, তেমন ভালো করে দেখা হয়নি। এক পলকের হঠাৎ অস্পষ্ট দর্শন যাকে বলে তাই হয়েছিল। আর আজ তো সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখছে রাফসান। একটা শীর্ণদেহী মানবী, যার অঙ্গের মলিনতায় বলে দিচ্ছে তার অত্যাচারের কাহিনী। সৌন্দর্যের সবটুকু যেন নিংড়ে নিয়েছে কেউ। আঘাতের অস্পষ্ট চিহ্ন এখনো বিরাজমান ওই শুষ্ক ঠোঁটের কোণায় কিংবা হাতের ফুলে ওঠা কবজিতে। রাফসানের কঠিন বুকেও ব্যথার কাঁপন ধরে ওই ভীরু ডাগর নেত্রজোড়ার দর্শনে। দর্শন কতই হয়েছে নীরবে ভুবন মাঝে, তবুও এই যে দেখা, এতেই যেন আলোড়ন ঘটে হৃদয়। রাফসান দৃষ্টি নামিয়ে নেয়। কোন এক কারণে প্রচণ্ড রাগছে সে। এমন রাগ এর আগে কোনোদিন হয়নি রাফসান। আজ পুরো পৃথিবী তছনছ করে ভাঙতে ইচ্ছা করছে। বুকের ভেতর কি যেন চেপে বসে আছে কি। উফ, অসহ্য সেই অনুভূতি। রাফসান অভ্যন্তরীণ যন্ত্রণায় দগ্ধ হয়ে চোখ খিচে বন্ধ করে। সকল অনুভূতি ভেতরে চেপে স্বাভাবিক ভঙ্গিতে বলে, পুলিশকে মোবাইল করেছ? না তো, এখনই করছি। মেহের জবাব দিল, তুমি ওর পাশেই থাকো, আমি বাকিটা দেখছি। রাফসান আরেক পলক চাইল নীরার মুখের দিকে, পাংশু মুখে নিজেকে মেহেরের পেছনে আড়াল করে নিল নীরা। রাফসান বেরিয়ে এলো। তার দমবন্ধ হয়ে আসছে। এমন কেন হচ্ছে? রাফসান দুহাতে চুল মুঠ করে শূন্য আকাশে চেয়ে রয়। রাহেলা দূর থেকেই ছেলের গতিবিধি দেখছে। ছেলেকে কি করে এসব ঝামেলা থেকে বের করবেন, সেটাই ভাবছেন অদূরে দাঁড়িয়ে। রাফসান ঘাড় ফিরিয়ে মাকে দেখল। তার মায়ের হাবভাব সে ঠিক বুঝেছে। মেজাজ বিগড়ে গেল আরও রাফসানের। মায়ের নির্বুদ্ধিতা ও স্বার্থপরতা তাকে লজ্জিত করল।
রাহেলা ছেলের দৃষ্টির ভাষা বুঝে আরো মিয়ে গেলেন, ভেতরে ভেতরে দুশ্চিন্তার শেষ রইল না তার। রইস চৌধুরী কিংবা আহনাফের বিরুদ্ধে লাগা মানেই মৃত্যুকে সেধে দাওয়াত দেওয়া। গতবার হাতে পায়ে ধরে রাফসানের অপরাধ ক্ষমা করিয়েছিলেন, কিন্তু এবার কি হবে? গতবারই রইস তাকে ওয়ার্নিং দিয়েছিল ফের রাফসান আহনাফকে আঘাত করলে মাফ পাবে না। রাহেলার শরীর কাঁপতে লাগল। প্রেশার বাড়ছে মনে হচ্ছে তার। দরজা ধরে দাঁড়িয়ে রইলেন ছেলের সুবুদ্ধির কামনায়। মুঠোফোনের মাধ্যমে স্ত্রীর জানানো অনাকাঙ্ক্ষিত ঘটনা শোনামাত্রই সব কাজ ফেলে ছুটে এসেছেন রইস চৌধুরী। তারপরেই আহনাফ ও তার বন্ধুরা। এই বন্ধুরাই কিন্তু সেদিন ধর্ষণ প্রত্যক্ষ করেছে নীরবে। আর বন্ধুকে সাহায্য করতেও চলে এসেছে। তবে এসব বন্ধুত্বের খাতিরে ন, স্বার্থের খাতিরে। আহনাফ বাবার আদেশে নীরা কাছে ছুটে গেল। পথিমধ্যে বাধা হয়ে পথ আগলে দাঁড়ালো রাফসান। আজকের আগে রাফসানকে ভয় পেলেও আজ আহনাফের ভয় করছে না। প্রতিনিয়ত তার বাবার দেওয়া সাহস তাকে এমনভাবে প্রভাবিত করেছে যে সব তার কাছে তুচ্ছ। রাফসানের ভয় উপেক্ষা করার প্রধান কারণ হল নীরা। কোনোমতেই নীরাকে হারাতে চাইছে না সে। রাফসান অগ্নি দৃষ্টিতে তাকিয়ে মুখোমুখি দাঁড়ানো আহনাফের। আহনাফ ঢোক গিলে দৃষ্টি দরজায় রেখে নীরার নাম ধরে ডাকে। জবাব না পেয়ে আহনাফ এগোতে গেলেই রাফসান দুহাতে কলার চেপে ধরে চড়া গলায় বলে, কোথায় যাচ্ছিস তুই? এটা কেমন ধরনের প্রশ্ন ভাই? কেমন ধরনের প্রশ্ন তাই না? কি হয় নীরা তোর? সেটার জবাব না হয় নীরাই তোমাকে দেবে। রাফসানের দিকে তাকিয়ে ভ্রু তুলে মুচকি হাসে আহনাফ। আহনাফ রাফসানের রাগী দৃষ্টি উপেক্ষা করে দরজার দিকে তাকিয়ে বলে, নীরা বেরিয়ে আসো। আমাকে রাগালে কি হবে সেটা তোমাকে নতুন করে মনে করিয়ে দিতে হবে না নিশ্চয়ই। রাফসান আহনাফের এই কথার ইঙ্গিত বেশ বুঝল। আহনাফকে বিনা সংকেতে চড় দিয়ে বসল সে। আহনাফ ছিটকে সরতে গেলে রাফসান ঘাড় ধরে দেয়ালে ঠেসে ধরে। চিৎকার করে বলে, এতটা অমানুষ কি করে হলি তুই আহনাফ? কেন এত অধঃপতন তোর? রইস চৌধুরী, আঞ্জু ছেলেকে মার খেতে দেখে ছুটে আসে। রইস চৌধুরী গায়ের জোরে ধাক্কা দিয়ে ছাড়ায় রাফসানকে। রেগে গর্জন করে বলেন, তোমার এত সাহস রাফসান? ভাবি, সাবধান করেছিলাম আপনাকে আমি। ছেলেকে বুঝান নয়তো ফল ভালো হবে না। রাহেলা শব্দ করে কাঁদতে কাঁদতে ছেলেকে দুহাতে জড়িয়ে বলে, বাবু শান্ত হ। রাহেলা রইস চৌধুরীর দিকে তাকিয়ে বলে, ভাই সাহেব রাগ করবেন না। আমার ছেলেটাকে আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। ছেলের পিঠে হাত বুলিয়ে বলে, বাবু চল, চল। তুমি কি মা? আমার মা এতটা নিষ্ঠুর কি করে হলো? তুমি শুনেছ না এরা কি করেছে এই মেয়ের সাথে? তবুও এমন কথা কি করে বলতে পারো? আমি তোর মা বাবু। আগে তোর নিরাপত্তা তারপর বাকি দুনিয়ার। আমার কসম লাগে চল তুই এখান থেকে। তোমার সব কথা মানলেও এটা আমি মানব না মা। নীরাকে এদের কবল থেকে মুক্ত না করে একচুল নরব না আমি। রাফসান গা ঝাড়া দিয়ে সরে দাঁড়ায় মায়ের কাছ থেকে। রাগে কাঁপছে তার শরীর। রাহেলা মুখে আঁচল গুজে কাঁদছে। আহনাফ রাফসানের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আহনাফকে পারে না খুন করে ফেলতে এই মুহূর্তে রাফসান। চোয়ালের হাড্ডি ওঠানামা করছে রাফসানের। রইস চৌধুরী কিছু বলবে তাকে বাধা দিয়ে আহনাফ নীরাকে ডাকে। মেহেরের সাহায্যে নীরা বাইরে এসে দাঁড়ায়। আহনাফ ছো মেরে টেনে নিয়ে আসে নীরাকে নিজের কাছে। মেহের এগোতে গেলেই আহনাফ তর্জনী উঁচিয়ে থামিয়ে দেয়। বলে, আপনি কে আমি জানি না। জানার প্রয়োজনও নেই। ভালোই ভালোই বলছি দূরে থাকুন। দূরে থাকবো? কেন? ওহ, যাতে তুমি এই মেয়েটাকে শোষণ করতে পারো? বয়স তো ভালোই হয়েছে তবুও বোঝেন না দেখছি কিছু। স্বামী স্ত্রীর পার্সোনাল ম্যাটারকে শোষণ বলা উচিত নয় ম্যাডাম। ভালোই ভালোই বেরিয়ে যান। যান। কেউ কোথাও যাবে না আহনাফ। যদি যাই তবে নীরাকে নিয়েই যাব। রাফসান মেহের পাশে দাঁড়িয়ে বলে, নীরাকে নিয়ে যাবে? কেন নিয়ে যাবে? এই নীরা তোর কি হয় এরা? আহনাফ দাঁত পিষে চোখ রাঙিয়ে প্রশ্ন করে নীরাকে।
নীরা ভয়ে কাঁপছে। আহনাফ এক হাত দিয়ে শক্ত করে বাহু ঘিরে ধরে নীরার। সবাই দেখল নীরার বাহু আহনাফ প্রচণ্ড শক্তিতে চেপে ধরেছে। ব্যথায় চোখ মুখ খিচে ফেলেছে নীরা। আহনাফ নীরার বাহু ধরে নিজের শরীর সাথে ঠেসে ধরে ফের জিজ্ঞেস করে, বল কি হয় তোর এরা? কিছুই হয় না, ভেঙে ভেঙে বলল নীরা। কথাটা বলতে গিয়ে ব্যথার জল গড়ালো দুচোখ দিয়ে ওর। আহনাফ মৃদু হাসল। রাফসান এবং মেহেরের রাগান্বিত চেহারার দিকে তাকিয়ে ঘাড় নাড়িয়ে নীরার মাথায় চুমু খেল। বলল, বলে দে এদের, নেক্সট টাইম যেন তোর আশেপাশেও না আসে এরা। যদি আসে। আহনাফ নীরার বাহু খামচে ধরতেই নীরা আহ করে ওঠে ব্যথায়। আতঙ্কে ফুপাতে ফুপাতে বলে, তোমরা চলে যাও মেহের আপু। আর এসো না, কোনোদিন এসো না। আমারই ভুল ছিল সব। শারমিন আপুকে বলবে আমি ভালো আছি। এটাই আমার নিয়তি। আমি সব মেনে নিয়েছি। সব। নীরা মাথা ঝুঁকে জোরে জোরে শ্বাস টেনে কান্না নিবারণের বৃথা চেষ্টা করে। নীরা ভয় কেন পাচ্ছিস? দেখ সাহস রাখো। পুলিশ আসলো বলে। সব বলে দে বোন। তোর কিছুই হবে না। প্লিজ সাহস কর। পুলিশ আসছে শুনে আহনাফ, রইস চোখাচোখি করে। দুজনের মুখ এই মুহূর্তে বিবর্ণ। রইস ইশারায় ছেলেকে স্বাভাবিক হতে বলে অদূরে দাঁড়ায়। আঞ্জু চেঁচিয়ে বলে, পুলিশ কেন আসবে? আমার পোলা বিয়া করছে। নীরা এই বাড়ির বউ হয়। সবই তো ঠিক আছে, তাইলে পুলিশ আসবে কেন? এই মেয়ে, এই মুহূর্তে বেরো আমার বাড়ি থেকে তুমি। ভাবি তুমিও চলে যাবা তোমার ছেলেরে নিয়ে এক্ষুনি। আমার পোড়া কপাল। ঘরের শত্রু বিভীষণ সব। আন্টি পুলিশ তো আসবেই। আপনার বা আপনাদের রাগ, হুমকি আমি মোটেও কেয়ার করি না। নীরা পুত্রবধূ আপনার? কেমন পুত্রবধূ তা কি অজানা আছে আর? কাজের মেয়ে বানিয়ে রাখছেন আর আপনার ছেলে। ছি, বিবেকের ছিটেফোঁটা তো নাই, লজ্জাও নাই আপনাদের। এত জ্ঞান ঝাইরো না মেয়ে। কিসের লজ্জা হবে? কি করছি আমরা? এই যে প্রশ্ন করলেন এটাতেই বুঝিয়ে দিলেন কত বড় নির্লজ্জ আপনি। কি করেছেন জানেন না তাই না? আপনার ছেলে এই মেয়েকে রেপ করেছে। জোরপূর্বক তাকে আটকে রেখেছেন ভয় দেখিয়ে। আবার বলছেন কি করেছেন? রেপ করছে তো হইছে কি? বিয়ে তো করছে তাই না? এই বাড়ির বউ হয়েই তো কপাল খুলছে ওর। আবার নাটক করা হচ্ছে নাকে কেঁদে। সব চাল এই ফকিন্নিটার। রেপ না ছাই করছে। ইচ্ছা করে আমার পোলার। আঞ্জুর তির্যক কথা থামিয়ে দেয় মেহের। বলে, আপনি কোনোদিন রেপ হয়েছেন আন্টি? মেহেরের প্রশ্ন শুনে আঞ্জু লজ্জায় মুখে আঁচল টানে। রইস চৌধুরী, আহনাফ তেরে আসে মেহেরের দিকে, রাফসান মেহেরকে প্রোটেক্ট করে বলে। এত কেন রাগস তোমরা? ও জাস্ট জিজ্ঞেস করেছে। আর তুই আহনাফ, তোর এখন খুব লাগছে তাই না? একজন রেপিস্টের এত তেজ কেন? রেপিস্ট সমাজের কীট। তোর তো লজ্জা হওয়া উচিত। কিন্তু দেখ নিজেকে একবার তুই। ছি, আমি তো বলেই গিয়েছিলাম লজ্জা তাদের হয় যাদের ভেতর ঈমান থাকে। তুই তো মুনাফিক। তোর মাকে কেউ জিজ্ঞেস করেছে বলে এত রাগ। আর তুই যে কারো মেয়ে, কারো বোনকে, কারো ভবিষ্যৎ মাকে রেপ করেছিস, সে বেলায় কি করা উচিত আমাদের? বলুন ফুপা, জবাব দিন। স্ত্রীর বিরুদ্ধে শুনতে পারেন না আর অন্য কারো মেয়েকে নির্দ্বিধায়। রইস চৌধুরী চুপ করে যান। আহনাফ এক মুহূর্ত সেখানে অপেক্ষা করে না আর। নীরাকে টানতে টানতে উপরে নিয়ে আসে। রাফসান বাধা দিতে গেলে রইস চৌধুরী পথ আগলে দাঁড়ায় আহনাফের বন্ধুদের নিয়ে। মেহের হাত টেনে ধরল রাফসানের। বুঝাল রাগের মাথায় ভুলভাল কিছু না করতে। সুপারহিরো কিংবা সিনেমার সুপারম্যান নয় রাফসান। তার শক্তি এদের থেকে কম। ৫-৬ জন তাগড়া পালোয়ানের সাথে লড়াই করা মানেই বোকামি। মারামারি করার দোষে মামলা করে ফাঁসিও দিতে পারে তাকে এরা। যা করার মস্তিষ্ক ঠান্ডা রেখে করতে হবে। রাফসান মাথা ঠান্ডা করতে পারছে না। অস্থিরভাবে পায়চারি করছে আর বারবার দোতলায় তাকাচ্ছে। এই ফাঁকে আঞ্জু হাবুর মাকে বলে রাফসান ও তার মায়ের ব্যাগপত্তর এনে ছুঁড়ে ফেলে ওদের সামনে। আঞ্জু হাত নাড়িয়ে বলে,
বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমাদের মতো আত্মীয় স্বজনের আমার দরকার নেই। আর কোনোদিন আসবে না এবারই মুখো। এত জলদি কিসের ফুপি? আগে পুলিশকে তো আসতে দিন। রাফসান আঞ্জুর মুখোমুখি দাঁড়িয়ে রইস চৌধুরীর দিকে তাকিয়ে বলে। আঞ্জু কপাল চাপড়ে বিলাপ করে। আরে আল্লাহ রে! আপন মানুষগুলো আজ আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগছে। 5টা না 10টা না, ওই একটাই পোলা আমার। ও ভাবি মনে মনে এই ছিল গো তোমার? আজ আমার ভাই বেঁচে থাকলে এমনটা করতে পারতে তোমরা? কিসের লোভে আমার সর্বনাশ করতে চাইছ? এমন করেই আত্মীয়তা রক্ষা করলে? আল্লাহ এমন আত্মীয় কাউরে দিও না গো আল্লাহ। ওরে ভাবিরে ছেলেরে উস্কে দিয়ে আমার সংসারে আগুন লাগাইতাছ। আল্লাহ তোমারে কোনোদিন মাফ করত না। ও আল্লাহ! রাহেলা দূরে দাঁড়িয়ে বুঝানোর আপ্রাণ চেষ্টা করল সে দোষী না। এসবের কিছুই সে জানে না। তবুও তাকে গালমন্দ করছে আঞ্জু। রাফসানের দিকে তাকিয়ে রাহেলা কপট রাগে ফুঁসছে। কি দরকার ছিল রাফসানের এমন করার? কোথাকার কোন মেয়ের জন্য আপন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করল? ছেলেকে বুঝিয়েও বুঝাতে পারল না রাহেলা। শরীরটাও ভালো বোধ করছে না। মাথা ঘুরাচ্ছে। চোখের সামনে ঝাপসা হয়ে আসছে ক্রমশ। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে বুক চেপে শ্বাস টানছে সে। কিছু সময় বাদেই নীরার কাজিন শারমিন এসে হাজির। তার পরপরই পুলিশ এলো চৌধুরী বাড়ি। রইস চৌধুরী সম্মানীয় লোক, সাথে প্রভাবশালী তো আছেই। এসপি সুজয় সৎ এবং নিষ্ঠাবান একজন পুলিশ কর্মকর্তা। তদুপরি তাকে উপরমহলের চাপে মাঝে মাঝে অসৎ হতে হয়। এই যেমন এখানে আসার আগেই তাকে বলা হয়েছে কিছুতেই কেস নেওয়া যাবে না। রইস চৌধুরী মারাত্মক লোক। এদিক সেদিকে হলেই খুনখারাবি করতে পিছপা হবেন না তিনি। সিনিয়র বুঝিয়েছে সুজয় বাল বাচ্চাওয়ালা লোক। পরিবারের কথাও তাকে চিন্তা করতে হবে। সে ছাড়া তার পরিবার অচল। তবুও মেহেরকে গোপনে যতটুকু পারা যায় সাহায্য করবে বলেছে সুজয়। এসপিকে দেখে রইস চৌধুরীর ভেতর কোনো ভাবান্তর দেখা গেল না। কারণ তিনি পুলিশ আসবে শুনেই লোক মারফত যা করার করেছেন। রাফসানের অবশ্য সন্দেহ রইস চৌধুরীর এমন আচরণে। রইস সুজয়কে হাসিমুখে চেয়ারে বসতে দিয়ে হাবুর মাকে চা পানির ব্যবস্থা করতে বলে। সুজয় সাফ মানা করেছে। তবুও রইস তাগাদা দেয় হাবুর মাকে। রাফসান নিজের পরিচয় দিয়ে সব খুলে বলে এসপি সুজয়কে। সে নিজে নীরার পক্ষ নিয়ে লড়বে বলে জানায়। আঞ্জু সেটা শুনে আবার ক্ষেপে ওঠে। রইস চৌধুরী বহু কষ্টে স্ত্রীকে ভেতরের ঘরে তালাবন্ধ করে রাখে। ভেতর থেকেও চিল্লানোর আওয়াজ আসছে আঞ্জুর। সুজয় চুপ করে সব শুনল। সব শুনে এসপি সুজয় নীরাকে ডাকতে বলে। কারণ তার স্বীকারোক্তি ছাড়া এসব কথা অর্থহীন। মেহের, শারমিন এবং রাফসানের মনে ক্ষীণ আশা জাগল নীরাকে নিয়ে, সাথে সংশয়ও। এখন একমাত্র সেই পারবে নিজেকে এই অত্যাচারের বেড়াজাল থেকে মুক্ত করতে। জরিনা বাসায় ছিল না। পুলিশ আসার কিছুক্ষণ পরই সে বাড়িতে ঢোকে। ঢুকেই সবার কথাবার্তা শুনে বুঝতে পারে ঘটনা। জরিনার মুখের ভাব বোঝা গেল না এই মুহূর্তে। চুপচাপ এক হাঁটু তুলে সিঁড়ি কাছে বসে আরামে পান চিবুচ্ছে সে। তাকে এমন আইসি ভঙ্গিতে পান খেতে দেখে রাগ হলো রইসের। ধমকে বলে উঠল, বসে আছিস যে, যা নীরাকে ডেকে আনো। আর শোন, আহনাফকে আসতে নিষেধ করিস। যা ওঠ। রইসের ধমকানিতে বিন্দুমাত্র পরিবর্তন হলো না জরিনার ভাবভঙ্গি। বরং আরো আইসি ভাব এলো তার মধ্যে। ধীরে সুস্থে গুন গুন করতে করতে উঠে গেল দোতলায়। রইস কপাল কুঁচকে বসে রইল সেদিকে তাকিয়ে। জরিনা দরজায় নক করতে গিয়েও থেমে যায়। ভেতর থেকে নীরার গোঙানি আর থেকে থেকে চিৎকারের আওয়াজ আসছে। জরিনার মুখের ভাব বদলে গেল সেই মুহূর্তে। চোখ মুখ কঠিন থেকে কঠিনতর। চুপচাপ দাঁড়িয়ে শুনল আহনাফের কর্কশ আওয়াজ। সে বলছে, তুই আমার খাঁচার পাখি নীরা। যতদিন আমি মুক্ত না করব, পৃথিবীর কারো সাধ্য নেই তোকে মুক্ত করে। পুলিশ আসলে কি বলবি বল? সত্যিটা বলবি? বলে দেখিস তো।
তোর যে পরিণতি হয়েছে তোর বোনেরও তাই হবে। আমার বন্ধু মিজানের সেই লাগছে নীলাকে। আমি বললে কালই তুলে নিয়ে আসবে। বল নিয়ে আসবো? আপনার পায়ে পড়ি। এমনটা করবেন না। আমি কাউকে কিছুই বলবো না। আমার বোনের ক্ষতি করবেন না। আপনার পায়ে পড়ছি। নীরার কণ্ঠস্বর ফুরবল শোনালো। কথা বলতে তার মনে হয় কষ্ট হচ্ছে। জরিনারও কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে নীরার কান্না শুনে। আহনাফের গলার স্বর আবার শোনা গেল। নরম সুরে বলল, আমার পায়ে নয়, তোকে তো বুকে রাখতে চাই রে। তুই এমন কাজ করিস বারবার যে বাধ্য হয়ে এত কষ্ট দেই। আয় আদর করে দেই। আয়। আচ্ছা বলতো পুলিশ আসলে কি বলবি? কিছুই বলবো না। কিছুই কেন বলবি না? কিছু তো বলতেই হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি কি বলতে হবে। বলবি তুই আর আমি পরস্পরকে ভালোবাসি, দুজনের সম্মতিতে বিয়ে হয়েছে। আমি তোকে কত ভালোবাসি সেসবও বলবি? বলবি না? হ্যাঁ বলবো। এই তো আমার লক্ষ্মী বউ। জরিনার আর চুপচাপ দাঁড়িয়ে থাকল না। ধূপধাপ শব্দে দরজা বাড়ি মারল অনবরত। দরজা খুলল নীরা। প্রচণ্ড জ্বরে ভূগোলে মানুষ যেমন কাঁপে, তেমন করে কাঁপছে তার শরীর। মুখটা লাল হয়ে আছে। সমস্ত দেহ কাপড়ে ঢাকা। নয়তো ঠিক দেখতো সবাই, কি করেছে এই বন্ধ ঘরে আহনাফ তার সাথে। জরিনা না দেখেও বুঝল সব। কোনো কথায় বলতে পারল না জরিনা। বিছানায় শুয়ে মোবাইলে ব্যস্ত আহনাফ। মুখে তার হাসির ফোয়ারা। জরিনা শিকারী দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে রইল ওর দিকে। আহনাফ একবারও এদিকে দৃষ্টি ফিরাল না। নীরা মুখ নুইয়ে রেখেছে। বড়সড় ঘোমটা টানা মুখের উপর। জরিনা আবার আগের মতো গুনগুন করছে আহনাফের দিকে চেয়ে। এবার অপার্থিব সুর তার কণ্ঠে। নীরা নিজের কষ্টে এতটা ডুবে গেছে যে, জরিনার ভয়ানক সুরের দোতনা তার কানে গেলেও মগজে ঢুকল না। হাত ধরে ধীরে ধীরে নামিয়ে নিয়ে এলো নীরাকে জরিনা। কারো নজর তার উপর পড়ার আগেই আড়ালে চলে গেল সে। মেহের কিংবা শারমিন কারো কাছেই নীরা গেল না। অবগুণ্ঠের আবডালে স্থির দৃষ্টি মেলে তাকিয়ে পুলিশকে আহনাফের শেখানো বুলি শোনাল সে। পুলিশ এসপি সুজয় তার শরীরের এমন দুর্বস্থার কথা জিজ্ঞেস করলে নীরা ছোট্ট করে বলে সে অসুস্থ। জ্বর তার শরীরে। সুজয়ের অনুমতিতে উপরে চলে আসে নীরা। মেহের, শারমিন পিছু ডাকলেও সাড়া দিল না নীরা, সে যে বড় অসহায়। দোতলায় উঠে মুখ করতলে ঢেকে কাঁদতে কাঁদতে ফ্লোরে লুটিয়ে পড়ে। ধনুকের মতো বাঁকা হয়ে আসে তার শরীর কান্নার তোড়ে। এসপি সুজয় হতাশ দৃষ্টিতে তাকায় মেহেরের দিকে। তার আর কিছুই করার নেই বলে চলে যায় সে। রইস চৌধুরী লোকলস্কর লাগিয়ে জোর করে বের করে দেয় শারমিন, মেহের, রাফসান এবং রাফসানের মা রাহেলা বানুকে। রাহেলা বানুর শরীর প্রথম থেকেই খারাপ ছিল। এখন চূড়ান্ত খারাপ হলো। মাথা ঘুরে অচেতন হয়ে পড়লেন। দ্রুত তাকে হসপিটালাইজ করা হলো। রাফসান, মেহের কিংবা শারমিন সবাই দুশ্চিন্তা করছে নীরাকে নিয়ে। রাফসান বাঘা বাঘা লোকদের চেনে। কিন্তু পরিচিত লোকদের ধরেই বা করবে কি? নীরা যেখানে সব মেনে নিল ভয়ে। তাকে তো এখন পাওয়াই যাবে না নাগালে। রাফসান মায়ের অসুস্থার চিন্তায় থেকেও নীরাকে নিয়ে ভাবছে। বারবার নীরার অব্যক্ত বেদনারা তাকে যন্ত্রণা দিচ্ছে। রাত 10:20। রইস চৌধুরী নিজ কক্ষে পায়চারি করছে। আঞ্জুকে ঘুমের ট্যাবলেট দেওয়া হয়েছে। পাশের বিছানায় নাক ডেকে ঘুমাচ্ছে আঞ্জু। রইস চৌধুরীর চোখে ঘুম নেই। তার ঘুম কেড়েছে নীরা। এই মেয়ে তার ছেলের জীবন সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ হোক, কাল হোক এই মেয়ের কারণে তার ছেলের জীবনে বিপদ নেমে আসবে। রাফসান চুপ করে থাকবে না। কিন্তু কি করবে রইস এই পরিস্থিতিতে? 1 ঘন্টা পায়চারি শেষে আহনাফকে কল করে নিজ কক্ষে ডেকে আনেন তিনি। আহনাফকে বেশ স্বাভাবিক দেখাচ্ছে। রইস চৌধুরী একদৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলের হাসিমাখা মুখখানা অবলোকন করে। আহনাফ ভ্রুকুটি করে বলল, কি হয়েছে আব্বা? ওভাবে তাকিয়ে আছো কেন? কিছু না আব্বা। শোনো আব্বা, তোমার কোনো ভয় নেই।
কোনো ভয় পাবা না। আব্বা তোমার কিছুই হতে দেবে না। আমি জানি আব্বা। তাই তো এত সাহস দেখাতে পারলাম তখন। সত্যি বলতে রাফসানকে একটুও ভয় করছে না এখন আমার। আহনাফ হাসছে। রইস ছেলের মাথায় হাত বুলিয়ে নিজেও হাসেন। কেন ডেকেছিলে বললে না তো? আর এখনো জেগে আছো কেন তুমি? চিন্তা হচ্ছে তোমার জন্য আব্বা। চিন্তার কোনো কারণ নেই আব্বা। সব ঠিক হয়ে গেছে। চিন্তার আসল কারণ তো এখনো রয়ে গেছে আহনাফ। তোমার কাছে আজ একটা জিনিস চাইব। দিবা আব্বা? কি চাও? নীরাকে মেরে ফেল আব্বা। ও বেঁচে থাকলেই বারবার তোর উপর বিপদ আসবে। ওকে মেরে ফেললে কারো সাহস হবে না তোর ক্ষতি করার। আব্বা! আহনাফ বিস্মিত চোখে চিৎকার করে ওঠে। আমি অনেক ভাবছি আব্বা। এটাই একটা উপায় আছে। আজ ওর মৃত্যুর পর কালই তুমি বিদেশ যাইবা কয়েক বছরের জন্য। কেউ জানতে চাইলে বলবো তোমরা বিদেশ গেছো। রাফসান ধীরে ধীরে ভুলে যাবে। না ভুললেও ক্ষতি নেই। ওর কি সাধ্য ও নীরাকে খুঁজে পাবে। এর মধ্যে আমিও সিস্টেম করে সবাইকে জানিয়ে দেব নীরা অসুস্থ হয়ে মরে গেছে। ওর বাপ মাকে ভয় দেখালে তারাও তাই বলবে। রাফসান হাজার চেষ্টা করলেও তোমার কিছু করতে পারবে না তখন তোমার বিপদ কেটে যাবে একেবারে। রাজি হও আব্বা। চাপা স্বরে ছেলের নিকটে দাঁড়িয়ে বলে রইস। আহনাফ নির্বাক হয়ে রইল। নীরাকে সে সত্যিই ভালোবাসে। হয়তো কষ্ট দিয়েছে রাগের বশে নীরাকে। তাই বলে মেরে ফেলবে এমন কথা স্বপ্নেও আহনাফ ভাবেনি। আহনাফ কিছুতেই রাজি হতে চায় না। কিন্তু আব্বার অনুরোধ এবং যুক্তি অগ্রাহ্য করতেও পারল না। হানা কিছু না বলেই অশ্রুসজল চোখে বেরিয়ে আসে আহনাফ। দোতলায় নিজের রুমে এলো আহনাফ। বিছানায় শোয়া নীরার মুখশ্রীতে পূর্ণ চাঁদের আলো পড়েছে। কি মায়াবী ওই মুখখানা। আজই কি শেষ তবে তার এই মায়াবতী দর্শন। আর কি দেখবে না? আর কি ভালোবাসার অনলে জ্বালাবে না সে নীরাকে? কি জীবন তার। জোর করে হাসিল তো করল কিন্তু পেল না নীরাকে। নীরা যে আজও তাকে ঘৃণা করে। হয়তো মৃত্যুর সময়ও ঘৃণা করবে। চিরকালের জন্য নয়ন মুদবে তাকে ঘৃণা করে। আহনাফ চলে আসে করিডোরের কাছে। জ্বলন্ত সিগারেট ঠোঁটে নিয়ে হৃৎপিণ্ড জ্বালাতে ব্যস্ত সে। আকাশে তাকিয়ে দীর্ঘশ্বাসের সাথে ধোঁয়া ছাড়ে। বিড়বিড় করে বলে, এ দেহ বাঁচাতে এই মনকে আজ মরতে হবে। নিষ্ঠুর ভাবে মরতে হবে। হায় অদৃষ্ট আমার। এ কি বিষম যন্ত্রণা বুকজুড়ে আজ। শুল্ক পক্ষের চাঁদ আকাশে, রাত হয়েও আধার নয় আলোয় ভাসছে পৃথিবী। স্নিগ্ধ কোমল আলোয়, রাফসান হসপিটালের করিডোরের রেলিং ঠেসে দাঁড়ানো। বগল দাবা হাত দুটো, চাঁদের দিকে দৃষ্টি নিবন্ধ, পা দুটো ক্রস করা। ঘুমাবে না? মেহের মলিন মুখে এসে দাঁড়ালো রাফসানের পাশে। রাফসান ওভাবেই বলল, ঘুম আসছে না। মা ঘুমিয়েছে? হুমম। ডক্টর ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। একটা কথা বলি ব্যারিস্টার? হুমম। তুমি বরং ফিরে যাও আন্টিকে নিয়ে। শুধু শুধু ঝামেলায় জড়িও না। আর তাছাড়া, মেহের মুখ ঘুরিয়ে চাইল রাফসানের দিকে। রাফসান জ্বলন্ত চোখে ফিরে তাকালো। বলল, তাছাড়া কি মেহের? আন্টি কেমন হাইপার হয়ে উঠছে বারবার। প্লিজ তার কথার অবাধ্য হও না আর। চলে যাও। মেহের মৃদু স্বরে বলল। জাস্ট স্টপ ইট মেহের। এ বিষয়ে একটা ওয়ার্ডও শুনতে চাচ্ছি না এই মুহূর্তে আমি। প্লিজ। আন্টির কন্ডিশন কিন্তু খারাপ হতে পারত। কেন বুঝতে চাইছো না? তার তুমি ছাড়া কেউ নেই। তোমার চিন্তায় বিপি হাই হয়ে যাচ্ছে তার। আন্টির উল্টো পাল্টা একটা কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবে? নীরার কিছু হলে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে? তোমার কথা কেন বলছি? মেহের আমি কোনোদিন পারবো না ওই মেয়েটার কিছু হলে। পাল্টা প্রশ্ন ছুড়ল রাফসান। কিছুই হবে না ওর। আহনাফ যাই করুক খারাপ কিছু করবে না ওর সাথে। সো রিল্যাক্স। আর হ্যাঁ ভেবো না নীরাকে ওই আহনাফের আশায় ফেলে রাখবো, জাস্ট কথার কথা বললাম। যে করেই হোক সময় সুযোগ বুঝে ঠিক ওই জাহান্নাম থেকে উদ্ধার করব আমি ওকে। তুমি প্লিজ নিজেকে এসবে জড়িয়েও না। কথা শেষ তোমার?
স্ট্রেঞ্জ তুমি, তোমরা। আহনাফ ওর সাথে খারাপ কিছু করবে না। ওয়াও, দারুণ বলেছ তুমি। তাচ্ছিল্যের হাসি হাসল রাফসান। রিল্যাক্স রাফসান, তুমি যেটা মিন করছো, আমি তেমন করে বলতে চাইনি। আমি জাস্ট। মেহের থেমে যায়। রাফসান উঁচু গলায় বলে, আমি জাস্ট ওয়াট মেহের? আহনাফকে বিশ্বাস করতে বলো তুমি? ওর জন্মের পর থেকে চিনি ওকে আমি। ও নিজেকেও অতটা চেনে না যতটা ওকে আমি চিনি। ওর মগজ নষ্ট করে ফেলেছে ওর বাবা মা আহ্লাদে, আসকারায়। তুমি জানো, আমার মনে হয় আহনাফ এখনো দৃঢ় মনে কিছুই চিন্তা করতে পারে। রাগ উঠলে ও ভালোমন্দ জ্ঞান সব ভুলে যায়। আমার ফুপা ফুপি ছেলেকে অমানুষ করে ফেলেছে মেহের। আহনাফ নিজের সত্তাকে ভুলে বসেছে। জন্মের পর প্রতিটি মানুষ নিষ্পাপ হয়ে জন্মায়, সাথে অসহায়। এই অসহায় শিশুগুলোকে সঠিক পথ দেখানোর দায়িত্ব আল্লাহ পাক পিতা মাতার উপর অর্পণ করেছেন। কিন্তু দেখো কিছু পিতা মাতা কি করে। তারা নিজ হাতে বিপথে ঠেলে দেয় সন্তানদের। সন্তান কষ্ট পাবে, কাঁদবে, এটা তাদের সহ্য হয় না। স্বাভাবিক, তারা পিতা মাতা, তাদের অন্তর সন্তানের জন্যে পড়বে। কিন্তু তাই বলে সন্তানের ক্ষণিক হাসির জন্য বিপদ দেখাতে হবে? এটা কি দায়িত্বের খেলাপ করল না? দায়িত্বের খেলাপ করলে খেসারত তাদেরকেই দিতে হবে। আজ যার খুশির জন্য খারাপ জিনিসটাও তার সহজলভ্য করে দেওয়া হচ্ছে। তাকে বোঝানো হচ্ছে সে যা খুশি করতে পারে, চাইতে পারে, ভোগ করতে পারে। হোক সেটা অন্যায়। একদিন এই সকল অন্যায়, অনিয়ম তাদের সন্তানকে গ্রাস করবে। সেদিন হাজার চেষ্টা করেও ঠিক হবে না কিছু। গাছ একবার নুয়ে গেলে সোজা করা কঠিন মেহের। ছাঁচ থেকে একবার মাটি পুড়ে ঘরা হয়ে আসলে তাকে ভিন্ন কিছু বানানো সম্ভবই নয় আর। সম্ভব করতে গেলেই ভাঙতে হয়, চূর্ণ বিচূর্ণ করতে হয়। এটা কি সম্ভব ওই পিতার মাতার জন্য? কুমোর যা অবলীলায় পারে, পিতা মাতা তা সহজে পারে না। মমতা তাদের পারতে দেয় না। আজ আহনাফ সৎ নয়, রেপিস্ট। কার দায় এটা? কিছু সন্তান স্বভাব দোষে দুষ্ট, আর কিছু পিতামাতার আদরের স্বভাবটাই হারিয়ে বসে। আহনাফ দ্বিতীয় প্রজাতির জীব, তার অপরাধের অর্ধেকাংশর দায় আমার ফুপা ফুপির। সময় ক্ষমতা দেখে না মেহের। সময়ের 1 ফোর, অসময়ে 10 ফোর। কর্মফল এড়ানোর সাধ্য না আমার, আছে না তোমার। আহনাফ বুঝবে কি না জানি না। তবে ভাই হিসেবে ওকে সঠিক পথ দেখানোর দায় আমি এড়াতে পারবো না। নীরার পরিণতি আমাদের দায়িত্বহীনতার ফল। কি করে এভাবে ফেলে যায় তবে ওকে বলো? রাফসান শ্বাস ফেলল এতক্ষণে। রাগে চোয়াল শক্ত হয়ে আছে তার। দুজনেই কিছুক্ষণ চুপ রইল সে সময়ে। নীরবতা ভেঙে রাফসান শীতল গলায় বলল, আম সরি মেহের। ওভাবে রিয়েক্ট করা উচিত হয়নি তোমার উপর। রাগ করো না। ইটস ওকে রাফসান। ভুলটা আমারই ছিল। আন্টিকে নিয়ে চিন্তা হচ্ছে খুব আমার। মেহের মুখ নামিয়ে বলল, ডোন্ট ওয়ারি। মার কিছুই হবে না। রাফসান মৃদু হাসল। দৃষ্টি ঘুরিয়ে চেয়ে রইল আকাশে। মেহের মুখে তুলে চাইল রাফসানের সামনে ফেরানো মুখটায়। অপলক তাকিয়ে আছে রাফসানের সুন্দর মুখখানার দিকে সে। চাঁদের আলো বুঝি আনন্দিত ও মুখে পড়েছে ভেবে মেহেরের খুব হিংসে হলো চাঁদের আলোর উপর। কেন হলো হিংসে? মেহের লজ্জায় আরক্ত হয়ে মুখ নামিয়ে নিল। 27টি বসন্ত পার করে এসেছে। কভু সে বসন্ত দোলে নি মনে। অথচ আজ সমস্ত বিগত বসন্তেরা নানা রঙের রূপে আলোড়িত করছে হৃদয়। অনেক কথায় বলার ছিল, সবই ভুলেছে মেহের। তার লক্ষ্য, উদ্দেশ্য সবটা ভুলে গেল। নারী সত্তার আস্বাদ অনুভব করছে এই ক্ষণে সে। তার নারীত্ব বুঝি ধন্য হবে এই পুরুষের একটু ভালোবাসায়। একটু না না, এই পুরুষের মনের রাজ্যের একছত্র সম্রাজ্ঞী হবে সে। অন্য কারো প্রবেশাধিকার মোটেও বরদাস্ত করবে না। এক চুলও না। মেহের করিডোরের লোহার রেলিংটা সর্বশক্তি দিয়ে চেপে ধরেছে। লজ্জা রাঙা মুখটা সামান্য উন্নত করে আরেকবার চাইল রাফসানের মুখের উপর। বুকটা বুঝি তড়িৎ গতিতে ধড়ফড় করছে। মেহের চাঁদের দিকে তাকিয়ে মনে মনে অনুযোগ করল,
আমার এই সর্বনাশ তোর কারণে হলো আজ। ব্যারিস্টারের প্রেমে মাঝ সমুদ্রের উত্তাল তরঙ্গে ভাসা মনটা নিয়ে কোথায় যাব আমি এখন? বল আমায়। সর্বনাশী পূর্ণিমার আলো। সব দোষ তোর এই রাতের। দুটো মানুষ পাশাপাশি অথচ মন দুদিকে বেঁকে গেছে, এত কাছে তবুও বোঝে না কেউ কারো মন। এজন্যই বলে বুঝি বিচিত্র, বড় বিচিত্র এ মানব মন। এরপর পাঠকরা নীরার নিজ বর্ণনা পাবেন না। তার স্বীয় বর্ণনার স্থানে তৃতীয় পক্ষ বর্ণনা করবে। নীরাকে দুবাহুর মাঝে খুব আবেশে বেঁধে আছে আহনাফ। চক্ষু ছলছল। পাছে নীরা বুঝে যায়, সেই কারণে নীরার হাড্ডিসার সিনার উপর মুখ লুকিয়ে আছে সে। পৃথিবীটা আজ বড় নিষ্ঠুর, নিষ্প্রাণ মনে হচ্ছে আহনাফের কাছে। নিজেকে তার চেয়েও বেশি হীন, অপদার্থ মনে হচ্ছে। মৃত্যুকে এত ভয় কেন তার? কেন সে বাস্তবতা মেনে মাথা নত করতে পারছে না ন্যায়ের সম্মুখে? জীবনে করা সকল অন্যায়, অপরাধ আজ তাকে হীন, ভীত করে তুলছে। মূল্য দিতে হবে প্রিয় মানুষটার মৃত্যুর মধ্যে দিয়ে। চিরজীবনের জন্যে বিদায় দিয়ে। আর এই উষ্ণ আবেশ সে পাবে না। আহনাফ ঘুমন্ত নীরার ওষ্ঠ পাগলের মতো চুম্বন করতে থাকে। নীরার আতঙ্কিত ঘুমোজড়ানো ভীরু নেত্র পল্লবের মাঝের দৃষ্টি ফাঁকে ফাঁকে সে দৃশ্য দেখছে। আহনাফ আজ ব্যথা দিল না, শুধুই ভালোবাসল তাকে। যেন সারা জীবনের ভালোবাসা একবারে উজাড় করে দিল। নীরার চোখে আজও জল এলো, তবে কষ্টের নয়, অন্য এক অনুভূতির। আহনাফকে সে ঘৃণা করে। মনে প্রাণে ঘৃণা করে। আজ বিকালে যা করেছে তারপর তো আরও, আজ হঠাৎ নীরার মন অকারণেই আশা বাঁধতে চাইল। এভাবে ঘৃণার খেলায় লাভ তো কিছুই নেই। মানুষ ভুল করে। আহনাফও করেছিল। সে কি সব ভুলে একটিবার ক্ষমা চাইতে পারত না নীরার কাছে? নীরা কি ফিরিয়ে দিত? দিলে আবার ক্ষমা চাইত। একবার, দুইবার, একসময় ঠিক ক্ষমা করে দিত। কিন্তু কই, একবারও তো ক্ষমা চাইল না সে। বরং বারবার আঘাতে আঘাতে জর্জরিত করে তুলল তাকে। এই কি তার ভালোবাসার নমুনা? এমন করেও বুঝি কেউ ভালোবাসে? এর চেয়ে মৃত্যুও ভালো। একবারে মেরে ফেলুক আহনাফ তাকে। তাতেও যে তার শান্তি। এমন ভালোবাসার মরীচিকায় তো থাকতে হয় না তবে আর। বিবস্ত্র দুটি দেহ পরস্পরকে আলিঙ্গন করে আছে। প্রাগৈতিহাসিক যুগে আদি মানব মানবী যেমন ছিল। লজ্জাহীন, সংকোচহীন। কোনো ক্লেশ নেই, আছে শুধু ভালোবাসার অতৃপ্ততা। ওইটুকু পেলেই বুঝি সার্থকতা এ দুটি জীবের। দুজনে বেকবোর, দুজনার মনের গহীনের ঝড়ের। একজন তবুও নিরাশায় আশা বেঁধে আছে। অপরজন তো সেটাও জলাঞ্জলি দিয়েছে বহুক্ষণ পূর্বে। তার জন্য এই অন্তিম ক্ষণ অনেক দামি। ঘড়ির পেন্ডুলাম ডং ডং করে জানান দিল সময় হয়েছে অন্তিম সময়ের। দুটি জড়ানো দেহের একটি আতঙ্কিত মুখে ধরফরিয়ে উঠল। অপরজনের চোখে কৌতূহল। তার কৌতূহল বিন্দুমাত্র গ্রাহ্য হল না। আহনাফ এলোমেলো ভাবে কি যেন খুঁজছে। নীরা চাদর জড়িয়ে বসে দেখছে, ভ্রুকুটি করে। কেমন যেন লাগছে আহনাফকে তার। এমন তো কখনো করে না সে। ভয় লেশমাত্রও থাকে না যখন এ ঘরে আহনাফ থাকে। তবে কি হলো এখন? ফ্লোরে ছড়ানো কাপড় পরছে অস্থির হাতে। মৃগী রোগীর মতো অস্থিরতা তার মধ্যে। ঘামছে প্রচণ্ড তার কপাল। আহনাফের কলিজা বুঝি কামড়ে ধরেছে কেউ। এমন কেন হচ্ছে তার সাথে? কেন? না, সে পারবে না। কিছুতেই পারবে না নীরাকে হারাতে। সে ভালো হয়ে যাবে। নীরার পায়ে পড়ে ক্ষমা চাইবে। অনেক ব্যথা দিয়েছে, আর দেবে না। কোনোদিনই না। তার দোষে কেন নীরা কষ্ট পাবে? দোষ তো সব তার। হ্যাঁ, সব পাপ তার। তবে প্রায়শ্চিত্তও তারই হওয়া উচিত। আহনাফ সকল বাধা নিষেধের সাথে মনে মনে যুদ্ধ করে অবশেষে জয়ী হল। পূর্ণিমার আলো তার মনের সকল আধার দূর করল এক নিমেষেই। সে সব হারাতে রাজি, তবুও তার নীরাকে নয়। অশ্রুসজল চোখে নীরার দিকে ঘাড় ঘুরে তাকায় আহনাফ। নীরা সূক্ষ্ম দৃষ্টিতে আহনাফকে দেখছে। তার আশার প্রদীপ প্রজ্বলিত হচ্ছে দ্বিগুণ আলোয়। সেই আলো ডগমগ করল হঠাৎ মোবাইলের রিংটোনে।
বড় বেসুরো লাগলো এই সুরো আজ দুজনের কাছে। আহনাফ কল রিসিভ করতেই ও পাশ থেকে তার আব্বা রইস চৌধুরী গম্ভীর গলায় বলল, সব রেডি। বাড়ির পেছনের জঙ্গল মারিয়ে চলে এসো রোডে। আব্বা একটা জরুরি কথা ছিল। প্লিজ বাসায় এসো। আহনাফ, সব কথা পড়ে যা বলেছি তাই করো। রাস্তা নির্জন এই মুহূর্তে। ভোর হওয়ার আগেই যা করার করতে হবে। তাড়াতাড়ি এসো। আহনাফকে কিছু বলার অবকাশ না দিয়ে কট করে লাইনটা কেটে দিল রইস। আহনাফ চিন্তায় পড়ল। সকল চিন্তা নিমেষে কেটে গেল বিছানায় বসা চাঁদ মুখখানা দেখে। সে ভেবে নিল এই চাঁদ কোথাও যাবে না। যা বলার করার সেই করবে। আহনাফ ধীর পায়ে এগিয়ে এসে নীরার পাশে বসল। নীরার কপালে চুমু খেয়ে বলল, ঘুমিয়ে পড়। আহনাফ বিছানা ছেড়ে উঠতেই নীরা হাত টেনে ধরল। উদ্বিগ্ন স্বরে বলল, কোথায় যাচ্ছেন এত রাতে? আমাকে একা রেখে যাবেন না প্লিজ। এক্ষুনি আসছি। ভয় নেই, কিছুই হবে না তোর। কিছু হতেই দেব না আর আমি। ঘুমিয়ে পড়। নীরা আহনাফের কথা মানতে শুয়ে পড়ে চোখ মেলে চেয়ে দেখে আহনাফের যাওয়া। বাইরে থেকে দরজা ভিড়িয়ে দেওয়ার সময় আহনাফ মুচকি হাসল। নীরাও হাসল প্রত্যুত্তরে। আহনাফ দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। নীরা ভাবছে এমন করেই যদি আহনাফ প্রতিদিন প্রতিক্ষণ তাকে ভালোবাসত। পরক্ষণেই নিজের দুর্ভাগ্যকে পরিহাস করে বলল, এত আশা রাখো মন। আশা ভাঙার জ্বালা যে বড় কষ্টের। গায়ে কাপড় জড়িয়ে উঠে জানালা ধরে দাঁড়ালো সে। কি মিষ্টি পরিবেশ বাইরে। ঘন ঝোপঝাড় আর ওই যে বাঁশ ঝাড়, তার মাথার উপর জ্বলছে রূপালি চাঁদ। দীর্ঘশ্বাস ছাড়ল নীরা। ভাবছে তার জীবনে এমন আলো কেন নেই? কি এমন পাপ করেছিল সে জীবনে? কেন এমন দুর্দশা এই ললাটে তার? সবার মতো স্বাভাবিক কেন হলো না তার জীবন? অজান্তেই চোখ বেয়ে জল গড়াল দুফোঁটা। চোখ মুছে বাড়ির নিচে তাকাতেই চমকে উঠল সে। ঝোপঝাড় মারিয়ে কেউ এগিয়ে যাচ্ছে অদূরের রাস্তার দিকে। কে? স্বগতোক্তি করল নীরা, ভালো করে খেয়াল করতেই বুঝল ওটা আহনাফ। চাঁদের আলোয় এখন অনেকটা স্পষ্ট তার অবয়ব। কিন্তু আহনাফ জঙ্গলাকীর্ণ ঝোপঝাড় মারিয়ে যাচ্ছে কোথায় এত রাতে? তার যাত্রাপথে দৃষ্টি অনড় রাখল নীরা। পায়ের তলায় শুকনো পাতা পড়তেই খ্যাচ খ্যাচ করে শব্দ হচ্ছে। এদিকটায় রাতে কখনোই আসা হয়নি আহনাফের। জীবনটাই এমন, যা হয়নি পূর্বে তাই হবে ভবিষ্যতে। মানিয়ে চলতেই হবে। আহনাফের ধ্যান ধারণা একরাতেই বিস্তর পরিবর্তিত হল। ভালোবাসার শক্তি বুঝি একেই বলে। জ্যোৎস্নার আলোতে পথ চলতে সমস্যা না হলেও কেমন গা ছমছম করছে আহনাফের। পকেট থেকে সিগারেট বের করে ফুঁকতে ফুঁকতে এগিয়ে যাচ্ছে সে। বাঁশ ঝাড়ের সন্নিকটে এসে থমকে দাঁড়ায় আহনাফ। পাগলিনী বেশে এলো চুলে বাঁশ ঝাড়ের কোনায় দাঁড়িয়ে আছে জরিনা। তাকে দেখে গুটি গুটি পায়ে এগিয়ে এসে হাত দুয়েক দূরে থামল। জরিনাকে এসময় এই বেশে দেখে কপাল কুঞ্চিত করে আহনাফ বলে, খালা তুমি এত রাতে এখানে? জরিনার হাত দুটো পেছনে। অদ্ভুত ভঙ্গিতে অপলক তাকিয়ে আছে আহনাফের দিকে। চোখ দুটো যেন কোঠর ছেড়ে বেরিয়ে আসতে পারলে বাঁচে। দাঁত কপাটি বিশ্রী ভাবে বের হয়ে আছে জরিনার। আহনাফের বুক ধক করে উঠল তা দেখে। আমতা আমতা করে উঁচু স্বরে ফের জিজ্ঞেস করল, বলো কি করছো এখানে? মাথায় যন্ত্রণা করে রে বাপ। ঘুম আহে না? তোর ভাইডা খালি জ্বালায়। জরিনা ঘাড় নাড়িয়ে নেকিসুরে বলে, ভাই? কার ভাই? কেন তোর আপন না তয় সৎ? হোক সৎ তাও তো ভাই হয় ক বাপ? তোমার মাথায় আবার সমস্যা দেখা দিছে দেখছি। কি সব উল্টা পাল্টা কথা বলো। যাও বাড়ি যাও। ধমকাইস না রে বাপ। আমারে ধমকাইতাছস শুনলে রাগ হইব ওই। আমি কত বুঝাইতাছি বুঝতাছেই না। সর্বনাশ করব বইলা তেজ কইরা আছে। কার কথা বলো? কেন জানোস না? আমার মানিক। ওই আমারে ঘুমাইতে দিতাছে না রে বাপ। খালি জ্বালাতাছে। টাইন্না ধইরা এইখানে নিয়ে আইছে। ওই জিনিস চাইতাছে বারবার। বুঝছি। যাও ঘরে যাও এখন।
পরে সময় করে ডাক্তার দেখিয়ে আনবো তোমারে। যাও ঘরে যাও। আহনাফ হাতের আধাপোড়া সিগারেট নিচে ফেলে পায়ে পিষল। জরিনার পাশ কেটে সামনে হাঁটছে আবার সে। খালার মাথাটা পুরোপুরি খারাপ হয়েছে ভেবে খারাপই লাগলো আহনাফের। মানিক মরেছে সেই কবে। বয়সে মানিক আহনাফের 2 বছরের ছোট ছিল। মানিক যখন পানিতে ডুবে মরে তখন আহনাফ ছিল 5 বছরের শিশু। মানিককে নিয়ে কোনো স্মৃতিই তার মনে নেই। বড় হয়ে খালার এমন পাগলামো দেখে দেখেই মানিকের কথা শুনেছে সবার কাছে। উদ্ভট আচরণ করে হঠাৎই খালা। মাথা চূড়ান্ত খারাপ হলেই বটি নিয়ে তেড়ে আসতো তাদের দিকে। সবাই মিলে হাত পা বেঁধে রাখত তখন। তারপর একাই আবার স্বাভাবিক হয়ে যেত। ডাক্তার মানসিক হাসপাতালে পাঠাতে বলেছিল। আহনাফরাই গড়িমসি করেছে এ ব্যাপারে। আজ হয়তো আবার তেমন অবস্থা হয়েছে। কথাটা ভাবতেই আহনাফের ভয় ভয় লাগলো। আহনাফের ভয় আরো বেড়ে গেল পেছনে কারো পায়ের আওয়াজ শুনে। আহনাফ ঢোক গিলে দ্রুত পা চালায়। পেছনের পদধ্বনিটিও তেমন দ্রুত অগ্রসর হচ্ছে। হঠাৎ আহনাফ দূর থেকে আসা অস্পষ্ট কারো চিৎকার শুনতে পেল পেছনে। সে ধীর গতিতে হেঁটে শুনতে চাইল সেই চিৎকার স্পষ্টভাবে। ক্রমশ পরিষ্কার হলো সেই চিৎকারের গলা। এ কি? এ যে নীরার গলা। আহনাফ পেছনে ঘুরে দাঁড়ানোর সাথে সাথে প্রবল বেগে উড়ে এসে ধারালো কিছু তার গলায় এসে বিঁধল। হাঁটু ভেঙে ধপাস হয়ে পড়ল আহনাফের ছিন্ন মস্তকহীন দেহ শুকনো পাতার আবর্জনার উপর। এ দৃশ্য দেখামাত্র চিৎকার করে অদূরেই জ্ঞান হারালো নীরা। জরিনা উন্মাদিনীর বেশে আহনাফের ছিন্ন ধরের ফিনকি দিয়ে বের হওয়া রক্ত দুহাতে নিয়ে উল্লাস করছে। সামনে তাকিয়ে হাসছে আর বলছে, ও মানিক, খুশি হইছস তো? এবার আর রাগ হইবি না তো মায়ের উপরে? দেখ দেখ, রইস্যার বংশ নির্বংশ হইছে। জালেমের বংশ নির্বংশ কইরা দিছি। এখন আমার কাছে তুই আয় মানিক। ও মানিক, আয় আয়। নীরার চিৎকারে বাড়িতে থাকা আর্তের লোক দুজন ছুটে আসে। এমন লোমহর্ষক হত্যাকাণ্ড দেখে ভীত সন্ত্রস্ত তারা। একজন দ্রুত মোবাইল করে জানালো রইস চৌধুরীকে। আঞ্জুকে ঘুম থেকে উঠানো হলো। আঞ্জু ছুটে এসে সেখানেই বাকরুদ্ধ হয়ে বসে পড়ে সন্তানের নির্মম মৃত্যু প্রত্যক্ষ করে। তার শরীর পাথুরে মূর্তির মতো নিশ্চল হয়ে আছে শোকে। রইস চৌধুরী ছুটে এসেছে ততক্ষণে ঘটনাস্থলে। যা ভেবেছিল নীরার সাথে করবে তা যে তার চোখের মনির সাথেই হলো। এ কি ভাগ্যের পরিহাস! সন্তানের দ্বিখণ্ডিত দেহ দেখে গগনবিদারী আর্তচিৎকার করে ওঠে রইস। আহনাফের রক্তে রঞ্জিত জরিনার অট্টহাসি তাকে দিকবিদিকশূন্য করে তোলে। আবর্জনার উপর পড়ে থাকা বটি তুলে নিয়ে রুদ্ধশ্বাসে কোপাতে থাকে জরিনাকে সে। জরিনা হাসতে হাসতে প্রাণ ত্যাগ করে। রইস তবুও থামে না। ভয়ে ধারের কাছেও ঘেঁষে না কেউ। রইস চৌধুরীর বোধশক্তি বুঝি শূন্যের কোঠায় নেমেছে। না হুঁশ আছে, না খেয়াল কোনো কিছুর। ভোরের আলো ফোটার পূর্বেই পাড়া মহল্লা শোকাচ্ছন্ন আহনাফ এবং জরিনার মর্মান্তিক মৃত্যুর খবরে। সবাই ছুটে এলো স্বচক্ষে দেখার অভিপ্রায়। চৌধুরী বাড়ির পেছনে প্রাঙ্গণে লোকে লোকারণ্য। যা ছিল এতদিন এই চারদেয়ালে বন্দি, সবই দিনের আলোয় উদ্ভাসিত হলো আজ। সত্যি সত্য চাপা রাখা সহজ নয় বটে। চলবে।